এবারের ইচ্ছের জন্য এক প্রকার বাধ্য হয়েই আমায় বিয়ে করতে হয়েছে। বিশেষ করে বাবার জন্য। কেননা বাবার কথা বা সিদ্ধান্তের উপর আর কারো কোনো সিদ্ধান্ত থাকতে পারে না। তাই তো বাবার কথা মতো বিয়ে করতে হলো। বিয়েটা খুব সাধারণভাবেই হয়েছে। সাধারণভাবে বিয়েটা উনি মানে আমার হাসব্যান্ড ওনার ইচ্ছেতে হয়েছে। তবে অবাক করার বিষয় হচ্ছে আমাদের বিয়ে হয়েছে ৩ দিন হয়ে গেছে কিন্তু আমি এখনো সরাসরি ভালো করে ওনার মুখটা পর্যন্ত দেখিনি। তবে ওনার পেছন থেকে দেখেছিলাম আমি তাকে। উনি আমাকে দেখেছেন কিনা তাও আমি জানি না। তবে ওনাকে যে আমি ইচ্ছে করে দেখিনি এমনটা নয়। আসলে ওইরকম পরিস্থিতিতে ছিলাম না আমি দেখার মতো। যেদিন ওনার পরিবার আমায় দেখতে আসেন, সেদিন উনি আসেননি। তার পরের দিন ওনার পরিবার এবং উনি আসেন এবং ঘরোয়াভাবে বিয়েটা হয়। ও ওনার পরিচয়টা দেওয়া হয়নি এখনো। ওনার নাম আদ্রিয়ান ইভান খান। পেশায় একজন ডক্টর। পাতি ডক্টর না নামকরা বড় ডক্টর তা জানি না এখনো। তবে শুনেছি তিনি একজন কার্ডিওলজিস্ট। আর এই জন্যেই আমি ওনাকে বিয়ে করতে চাইনি। ডক্টর নামক কষাইগুলোকে কখনোই আমার সহ্য হতো না। তাদের মধ্যে কোনো মায়া দয়া থাকে না। আর উনি তো হৃৎপিণ্ড কাটাকাটি করেন। তাহলে ওনার মাঝে দয়া মায়া থাকার তো কোনো প্রশ্নই আসে না। অবশ্য এটা আমি বিয়ের প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম। আমাদের বিয়ের প্রথম দিনেই ওনাদের বাড়িতে যাওয়ার পরেই উনি ড্রয়িং রুমে সবাইকে একত্র করে বলেছিলেন, তোমাদের কথা মতো বিয়ে করেছি। তোমাদের বৌমা দরকার ছিল, পেয়ে গেছো। এখন আমাকে আমার মতো থাকতে দাও। বউ সংসার নিয়ে কোনো কথা বলবে না আর। নাও ডোন্ট আস্ক মি এনিথিং মোর অ্যাবাউট দিস। আমি অনেক টায়ার্ড। ও, আরেকটা কথা, এই মেয়েকে যেখানে খুশি যেভাবে খুশি রাখো, আমার আশেপাশে যেন ঘেঁষতে না দেখি। যদি দেখেছি তাহলে খুব খারাপ হবে। ওনার ভাব মার্কা কথাগুলো বলেই উনি গটগট করে উপরে নিজের রুমে চলে গেলেন। আমি ঘোমটার আড়ালে সেদিন ওনার কথাগুলো চুপ করে শুনেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি তখন ওনাকে কিছু বলেনি। বলবে কি বলার সুযোগ না দিয়েই তো উনি চলে গেলেন। এদিকে ওনার এই তীক্ষ্ণ খ্যাপাটে কথা শুনে আমার ভয়ে বুকটা ধক করেছিল, ধক ধক করছিল বারবার। মাথার ঘোমটাটা সরিয়ে ওনাকে দেখা বা কিছু বলার মতো সাহস ছিলই না আমার তখন। তাছাড়া ওনার এই অপমানজনক কথা শুনে খুব কান্না পাচ্ছিল আমার। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্নাটা আটকে রেখেছিলাম আমি তখন। এত কিছুর মাঝেও তখন এই বজ্জাত লোককে একটা কথা বলে খুব ইচ্ছে করছিল বলতে। আপনার মতো এমন বজ্জাত খ্যাপা টাইপ কসাইকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। শুধুমাত্র বাবার একটা কথার জন্য বিয়েটা করতে হয়েছে আমায় বাধ্য হয়ে। তখন যদি বাবা আমাকে আমাকে যদি বাবা হিসেবে মানো, তাহলে এই বিয়েটা তোমাকে করতেই হবে। এই কথাটা না বলতো তাহলে জীবনেও এই বিয়েটা করতাম না। আপনার পাশে কি ঘেঁষবো, আমি তো উল্টো আপনাকে আমার আশেপাশেই ঘেঁষতে দিতাম না। হ্যাঁ, কিন্তু আফসোস এই সকল কথাগুলো সব আমার মনেই রয়ে গেল। মুখ ফুটে বলা হয়ে ওঠেনি সাহসের অভাবে। উনি যখন কথাগুলো বলে নিজের রুমে ভাব দেখিয়ে চলে গেলেন তখন বাবা মানে ওনার বাবা আমার পাশে এসে বসেন। সান্ত্বনার একটা হাত আমার মাথায় বুলিয়ে দিয়ে বললেন, মারে, আমার ছেলেটা একটু রাগী, তবে ওর মনটা নরম। ও এখন রেগে আছে, তাই এসব বলে গেছে। 2-3 দিন গেলে এমনি ঠিক হয়ে যাবে। কিছু মনে করিস না ওর কথায়। অনেক ধকল গেছে, যা রেস্ট নে এখন। কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নাও এখন। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাক দিবে, আমি নিচে আছি। আর হ্যাঁ, কান্নাকাটি করবে না একদম। কালকে তোমাদের বাড়ি থেকে তোমার পরিবার আসবে, চাইলে তুমি তাদের সাথে তোমাদের বাড়িতে যেতে পারবে। এখন আসি আমি। শাশুড়ি আম্মু চলে যাবার পরেই আমার ঠোঁট ভেঙে কান্না চলে আসে। এমন অবস্থায় আমি কখনো পড়িনি। বিয়ের প্রথম দিনেই স্বামীর কাছ থেকে এমন কথা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। ওনার পরিবারের পরিচয় তো দেওয়া হয়নি এখনো। ওনার পরিবারে উনি, ওনার মা মারিয়া খান এবং বাবা আরিফ খান এবং ওনার দাদি রেহানা খান থাকেন। ওনার একজন বড় ভাই আছেন, আদিত্য আয়ান খান। যদিও তিনি ওনাদের সাথে থাকেন না, কিছু কারণে তিনি বিদেশে থাকেন। মামাদের সাথে আমার শ্বশুরদের একটা ভালো সম্পর্ক আছে। আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়ে মামাদের ওখানে আসি তখন ওনার দাদি এবং ওনার বাবা মামাদের কাছে এখানে গিয়েছিলেন। তখন ওনারা আমাকে দেখেছিলেন। তারপর থেকেই ওনারা আমাকে এই কসাই সাহেবের বউ করে নিয়ে আসেন। ও, এত কিছু বললাম অথচ আমার পরিচয়টাই তো দেয়া হয়নি এখনো। আমি সিমথিয়া নূর। এবার এইচএসসি পরীক্ষা দিলাম।
পরিবার বলতে আমি, বাবা, মা, বড় ভাই নিভরান। ভাইয়া পড়াশোনা শেষ করেছেন, কিছুদিন আগে একটা কলেজে ইকোনমিক ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে জয়েন করেছেন। আমার শাশুড়ি আম্মু আমাকে রুমে রেখে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে রাত শেষ আমার। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে আমি ওনাদের বাড়ির সামনের বাগানটায় এসেছিলাম। কাল আস্তে আস্তে রাত হয়ে যাওয়ায় কোনো কিছুই দেখা হয়ে ওঠেনি আমার। ওনাদের বাড়িতে ঢুকতে হলে প্রথমে সামনে থাকা বড় গেটটা দিয়ে ঢুকে এই বাগানটা পেরিয়ে তারপর যেতে হয়। বাড়িটা অনেক বড়। বাড়িটার সর্বত্র গায়ে লেপ্টে আছে সাদা রং। সামনে থাকা বাগানের নানান রঙের ফুলে ভরপুর। খালি পায়ে পুরো বাগান যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখনই আমার সামনে, চোখের সামনে একজন সুদর্শন পুরুষের পেছন দিকের অবয়ব দেখা দেয়। লম্বা, হয়তো 6 ফুট হবে। এত চিকনও না আবার মোটাও না, পারফেক্ট বডি। মাথায় এক ঝাঁক সিল্কি কালো চুল, যা বাতাসের কারণে হালকা নড়াচড়া করছে। সুদর্শন লোকটার পরনে কালো শুজ, কালো প্যান্ট, ইন করা সাদা শার্ট। বাম হাতে কালো রঙের ঘড়ি, ডান হাতটা পকেটে গোজা। বাম হাত দিয়ে ফোনটা ধরে রাখা কানের মধ্যে তার। যখন এই সাদা চামড়া সুদর্শন পুরুষটার পেছনের দিক দেখায় ব্যস্ত আমি, তখনই সুদর্শন পুরুষটার কণ্ঠ ভেসে আসে আমার কানে। ওনার রাগান্বিত তীক্ষ্ণ কণ্ঠ শুনে আমার বুঝতে বেগ পেতে হলো না আসলে উনিটা কে। কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি এই সুদর্শন সাদা ভূতটা আমার ইগোওয়ালা বজ্জাত উনি। বাটা সুন্দর দেখেই এত ভাব বেশি তার, হ্যাঁ। তাই তো কাল আমাকে তার আশেপাশেও ভিড়তে না করেছে। আমি শহরে এই বেড়ার পিছনে অনেক বেডি আছে। হ্যাঁ, কত ইচ্ছে ছিল বিয়ের পর জামাইয়ে আমার শাড়ির আঁচল ধরে বউ বউ বলে ঘুরে বেড়াবে, কিন্তু হলোটা কই? এখন জামাইয়ের পেছনে আমায় ঘুরতে হবে জামাই জামাই বলে। উফ আল্লাহ গো, বাঁচাও আমাকে। উনি এতক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলছে শোনার জন্য চুপি চুপি আরেকটু সামনে এগিয়ে যাই। সামনে এগোতেই ওনার স্পষ্ট রাগান্বিত কথা আসে। নাও, আমি একটা কথা বারবার রিপিট করি না? কি করেছিলেন আপনারা? নাকে সর্ষে তেল ঘুমিয়েছিলেন নাকি? কালকেও তিনি সুস্থ ছিলেন, আজকে এত অসুস্থ হলেন কি করে? যদি ওই লোকের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও আস্ত রাখব না। আমি রোগী বানিয়ে এক একজনকে ফেলে রাখব। প্রয়োজন নেই আপনাদের মতো এমন ডাক্তার নার্সদের আমার হসপিটালে। বাকি ডাক্তারদের খবর দেন। আজ প্রত্যেকজনকে দেখে নিব আমি, শিখিয়ে দিব ডিউটি কাকে বলে আর কাজ কাকে বলে। আমি আসছি। ওনার রাগান্বিত কথা শুনে আমি এটা বলতে পারি এই বজ্জাত লোক চিলিয়ে চিলিয়ে আমার মতো কোনো এক সহজ সরল প্রাণীকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছেন। আরে বেচারার জন্যেও খুব মায়া হচ্ছে এখন আমার। কেন যে এই জল্লাদটার কাছে পড়লো। আমি আরেকটু সামনে এগিয়ে ওনাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ওনার খ্যাপা টাইপ কথা শুনে দৌড় লাগাই সোজা রুমের উদ্দেশ্যে। কি সাংঘাতিক লোক বাবা গো বাবা! কিভাবে হুমকি দেয় মানুষদের! আমাকে এখানে দেখলে নিশ্চিত আবারও ঝাড়বে এই শয়তান লোকটা। এইখান থেকে শুধু শুধু ওনার বকা খাবো, পাগল নাকি আমি? হ্যাঁ, আপাতত বকা খাওয়া থেকে নিজেকে বাঁচানোই উত্তম। এদিকে ইভান ফোনে কথা বলার সময় পিছন থেকে শব্দ আসায় কান থেকে ফোনটা নামিয়ে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে হালকা গোলাপি রঙা শাড়ি পরিহিত এক মেয়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। উজ্জ্বল সুন্দর মেয়েটার রং। সূর্যের আলো পড়ায় মেয়েটাকে আরো উজ্জ্বল দেখাচ্ছে। এই সময় এখানে মেয়ে দেখে কপাল কুঁচকে আসে তার। হয়তো বোঝার চেষ্টা করছে এই মেয়েকে, তবে বেশিক্ষণ ভাবতে হয়নি। মনে পড়ে যায় কালকের ঘটনা। বিয়ে করা বউকে সরাসরি না দেখলেও বিয়ের বেড়ারসি পড়ে ঘোমটা দেওয়া মেয়েটাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করেছিল সে। কিন্তু কালকে তার আশেপাশে না আসার জন্যে না করার পরে নূরকে এখান থেকে দৌড়ে যেতে দেখে তার মুখে বিরক্তি ফুটে ওঠে। ভ্রু দুইটা কুঁচকে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে কামড়ে ধরে কিছু একটা ভাবে সে। তার হাতে থাকা ফোনের মেসেজের টুংটাং শব্দে একবার ফোনটার দিকে তাকিয়ে আবারও উপরে দোতলার দিকে তাকিয়ে তারপর হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকালে ওনার খ্যাপা কণ্ঠ শোনার পর থেকে আমি সেই যে রুমে এসেছিলাম আর বের হইনি। যদি কোনোভাবে ওনার সামনে পড়ি তাহলে আমাকে আস্ত রাখবে না। বিকেলের দিকে বাবা, ভাইয়া আর মামা এসেছিলেন আমাদের নিতে, কিন্তু উনি নাকি আমাদের সাথে যাবেন না বলে না করে দিয়েছেন। ব্যাস, ওনার না করার পরে আর কেউ কিছুই বলেনি। কী বা বলবে এই তেরা লোককে। তাই বাবার সাথে শুধু আমি আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে এসেছি 2 দিন হয়ে গেল, অথচ উনি একটা বারও কল করেনি আমায়। অবশ্য করবেই বা কেন? উনি তো আমাকে মনেই রাখেনি। ওই বাড়ি থেকে শুধু আম্মু, আব্বু, দাদি কল দিয়ে কথা বলেছিলেন।
তবে আম্মুর কথাগুলো ছিল খুব গম্ভীর স্বরের। তিনিও সবসময় রাগে রাগে মুখ করে রাখেন। মা ছেলে দুজনেই একই রকম রাগী হয়তো হবেই তো, কারণ দুজনেই তো ডক্টর, আর ডক্টর মানেই তো নির্দয়। ইভান তার কেবিনে বসে আছে, ভ্রু দুইটা কুঁচকে রাখা তার। সামনে বসা থাকা দুজন ব্যক্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার। ডান হাতে থাকা কলমটাকে 3 আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে চলছে ইভান। টেবিলের ওপরে ফুলের 2টা তোড়া পড়ে রয়েছে। এই তো কিছুক্ষণ আগে ইভান অপারেশন শেষ করে তার কেবিনে আসে। কেবিনে আসার সাথে সাথেই তার উপর আয়ান আর তার ফুফাতো ভাই ফারিস ঝাঁপিয়ে পড়ে। হুট করে একসাথে দুইজন তাকে জড়িয়ে ধরায়, নিজেকে সামলাতে না পারে পিছিয়ে যায় অনেকটা। আর এই একটা কারণে সে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই এই তুই এভাবে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছিস কেন আমাদের এদিকে? তোর এই নজরে নিজেদেরকে তো আসামি মনে হচ্ছে। মনে হয় কিছু অঘটন করেছি। এভাবে দেখার কি আছে আমাদের? ঠিক বলেছেন ব্রো। ইভান ব্রোর চাউনি দেখে নিজেদেরকে জেল পলাতক মনে হচ্ছে, অথচ কথা ছিল তীক্ষ্ণ নজরে আমাদের তাকানোর কথা। এত দূর দেশ স্পেন থেকে এসেছি তোমাকে কংগ্রাচুলেশন জানাতে। এখনও প্রমাণ ড্রেসে রয়েছে, এয়ারপোর্ট থেকে সোজা তোমার হসপিটালে। ইভান ব্রোর বাড়ি চলো, ভাবি দেখবো। আমি যাব না এখন। যাবি না মানে কি? তুই যাবি, তোর বড় ভাই যাবে। আয়ানের কথা ইভান বিরক্ত হয়ে চোখে তাকায় তার দিকে। ইভানের বিরক্ত চাহনি দেখে ফারিস বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে বলে, হ্যাঁ ইভান ব্রো, আই এম ভেরি টায়ার্ড, প্লিজ গো হোম। বেঁধে রাখিনি আমি, এখানে আসতেও বলিনি আমি, নিজ ইচ্ছায় এসেছো। সো নাও ইউ ক্যান গো। ওকে ফাইন, আমিও তোমার ছোট ভাই, ছোট থেকেই তোমাকে ফলো করে আসছি। তুমি যখন যাবে তখনই যাব আমি। আর ব্রো তুমি চাইলে যেতে পারো। প্রয়োজন নেই, একসাথে যাব। ইভানের কাজ শেষ হোক, ততক্ষণে আমি একটু হসপিটাল ঘুরে আসি। খানবাড়িতে এসেছি কিছুক্ষণ আগে, ভেবেছিলাম উনি হয়তো আমায় আনতে যাবে আমাদের বাড়ি থেকে, কিন্তু আমার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিলেন তিনি। ওনার নাকি ইমার্জেন্সি একটা অপারেশন ছিল আজ, তাই আব্বুর সাথে ওনাদের এখানে আসতে হয়েছে আমায়। আসার পর থেকে ড্রয়িং রুমের মধ্যে পায়চারি করছি, যে করেই হোক আজকে ওনাকে দেখেই ছাড়বো আমি। এই ভাবমার্কা লোককে কিছু বলতে তো হবেই। পেয়েছেটা কি এই লোক? বিয়ে করেছে বউকে দূরে রাখার জন্য? হ্যাঁ, বললেই হলো। এই মেয়েকে আমার আশেপাশে যেন না দেখি। 100 বার আমি আসবো ওনার আশেপাশে, 100 বার থাকবো, দেখি কি করে এই লোক। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে ইভান। তার সামনে সোফাতে বসে রয়েছে আয়ান আর ফারিস। অনেকক্ষণ যাবৎ ধরে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছি আমি। উম, আমি ইচ্ছে করে বসে আছি বলে ভুল হবে। মাই অনলি ওয়ান হার্টলেস হাজব্যান্ড, দ্য গ্রেট ডক্টর আদ্রিয়ান ইভান খান, ওনার জন্য অপেক্ষা করছি। খানবাড়িতে এসেছি কিছুক্ষণ আগে, ভেবেছিলাম উনি হয়তো আমায় আনতে যাবে আমাদের বাড়ি থেকে, কিন্তু আমার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিলেন তিনি। ওনার নাকি ইমার্জেন্সি একটা অপারেশন ছিল আজ, তাই আব্বুর সাথেও ওনাদের এখানে আসতে হয়েছে আমায়। আসার পর থেকে ড্রয়িং রুমের মধ্যে পায়চারি করছি, যে করেই হোক ওনাকে আজকে আমি দেখেই ছাড়বো। এই ভাবমার্কার লোককে কিছু বলতে হবেই। পেয়েছেটা কি এই লোক? বিয়ে করেছে বউকে কি দূরে রাখার জন্য? বললেই হলো। এই মেয়েকে আমার আশেপাশে যেন না দেখি। 100 বার 100 বার আমি ওনার আশেপাশে থাকবো, দেখা যাক কি করে এই লোক। এই ইগোওয়ালা লোকটাকে দেখে নিব আমি আজ। কত বড় বজ্জাত লোক, বিয়ে করা বউয়ের খোঁজ খবর নেয় না। এই লোককে না দেখলে আমি বুঝতামই না যে মানুষ এমন হয়। হ্যাঁ, ওনার দেমাগ দেখলে গা জ্বলে ওঠে আমার। সাধে কি আর বলি, ডক্টর নামক কষাইগুলো যে নির্দয় হয়, ওনার মতো এমন বদ মেজাজি লোক কেন যে আমার মতো একটা সহজ সরল সাদা সিধা মেয়ের জীবনে জুটলো, এটাই তো বুঝে উঠতে পারছি না আমি। নূর যখন ইভানকে এসব বিড়বিড় করে বলায় ব্যস্ত, তখনই ড্রয়িং রুমে ইভান আসে, তার পিছু পিছু আয়ান ও ফারিসও আসে। আয়ান ও ফারিসের পেছনে দুজন বডিগার্ড দুটো লাগেজ নিয়ে এসে ড্রয়িং রুমের ভেতরে রেখে চলে যায়। এদিকে ড্রয়িং রুমে কারো আসার শব্দ পেতেই তার দিকে তাকাই আমি। তাকাতেই দেখি উনি সহ আরও দুজন ছেলে। ওনার পরনে রয়েছে কালো শার্ট, কালো প্যান্ট, কালো শুজ। শার্টের উপর দুটো বোতাম খোলা তার, যার জন্য লোমহীন বুকে কিছু অংশ দেখা যাচ্ছে। শার্টের হাতা দুটো ফোল্ড করা, ইন করা কালো শার্টটা ফুটে উঠেছে তার শরীরে। ক্লিন শেভ, মিডল পার্ট হেয়ার স্টাইল করার কারণে কিছু চুল কপালের একপাশে এসে আছে। ওনার চোখ দুটো বরাবরের মতোই তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকানো। অন্যদিকে ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর পরনে ড্রেস আপ সেম, শুধু শার্টের কালারটা ভিন্ন। একজনের পরনে সাদা
আর অন্যজনের পরনে হালকা আকাশি রঙের শার্ট। তাদের তিনজনের স্কিন কালার প্রায় একই রকম। ব্রিটিশের বংশধর হবে হয়তো এরা। আমি যখন মনোযোগ সহকারে ওনাদেরকে পর্যবেক্ষণ করায় ব্যস্ত, তখনই উনি আমার পাশ দিয়ে যাবার সময় ক্ষিপ্ত কণ্ঠে বলে, নজর ঠিক করো, বেয়াদব মেয়ে। এভাবে হা করে দেখার কি আছে? জীবনে কি দেখনি নাকি? সুদর্শন ছেলে দেখলেই তাকাতে হবে নাকি? উনি ক্ষিপ্ত কণ্ঠে কথাটা বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় গিয়ে বসে। একটু দূরে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টের দিকে তাকিয়ে ইশারা করতেই ঠান্ডা পানি নিয়ে আসে সার্ভেন্ট। এক শ্বাসে সম্পূর্ণ গ্লাসে পানিটা শেষ করেন আর চোখে একবার আমার দিকে তাকান। উনি আমার দিকে তাকাতেই আমি ওনার দিকে ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকি। আমাকে এমন করে তাকাতে দেখে কপাল কুঁচকে তিনি দাঁড়িয়ে থাকা দুজনকে উদ্দেশ্য করে বলেন, ওইখানে দাঁড়িয়ে এভাবে হা করে কি দেখছো? এখন কি ক্লান্ত লাগে না তোমাদের? ওই দিকে কিছু দেখার নেই, এখানে আসো। এদিকে হুট করে ওনার এমন কথা শুনে হিচকি ওঠে পড়ে আমার। কি সাংঘাতিক লোক রে বাবা, জলজ্যান্ত একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অথচ এই বজ্জাত লোক বলছে দেখার কিছু নেই। কিছুক্ষণ আগে এই ভাব মার্কা লোক কি বললো আমায় নজর ঠিক করতে? কি সাংঘাতিক লোক! তা কোন দিক দিয়ে এই লোকের দিকে আমি বদনজরে তাকিয়েছিলাম? বলি কি সাধে, বাট একটা আস্ত বদমাস। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে নূর। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। ছোট ছোট চোখ করে পর্যবেক্ষণ করে যাচ্ছে সোফাতে বসে থাকা লোকগুলোকে। হয়তো চেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এরা কারা। এদিকে খান বাড়িতে অচেনা এক মেয়েকে দেখে আয়ান আর ফারিস একবার মেয়েটাকে দেখছে, তার একবার ইভানের দিকে তাকাচ্ছে। এদিকে ইভানের কোনো প্রতিক্রিয়া না দেখে ফারিস বলে, হেই ইভান ব্রো, হু ইজ শি? আমাদের নাতবু নূর। কথাটা বলেই রেহানা খান এগিয়ে যান তাদের দিকে। কেমন আছো তোমরা? অনেকগুলো দিন পরে দেখা। ভালো আছি দাদিমা। এখন তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছে। বাবির সাথে পরিচয় করিয়ে দাও দাদিমা, সেই কখন থেকে অপেক্ষায় আছে। দিচ্ছি বলেই রেহানা খান নূরের দিকে এগিয়ে যান। দাদিমাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমিও এগিয়ে যাই দাদিমার দিকে। আমাকে নিয়ে তিনি তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দেওয়ার পর বুঝতে পারলাম সাদা রঙা শার্ট পরিহিত লোকটা ওনার বড় ভাই আয়ান, আর হালকা আকাশি রঙা শার্ট পরিহিত লোকটা ওনার ফুফাতো ভাই ফারিস। আর তাই জন্যেই বলি এদের স্কিন কালার একরকম কেন? দাদিমা যখন আমাকে আয়ান আর ফারিস ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যস্ত, তখনই উনি আমার ইগোওয়ালা হাজবেন্ড ক্ষিপ্ত কণ্ঠে বললেন, দাদিমা, আমার জন্য এক কাপ কফি পাঠাও। আমি গেলাম। আর তোমরা দুইজনের ভাবি দেখা শেষ হলে নিজেদের রুমে যাও। শরীরের জীবাণু নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কখন কার উপর তোমাদের শরীরের জীবাণু আক্রমণ করে ঠিক নেই। কথাটা বলেই তিনি আমার দিকে রাগী দৃষ্টি একবার নিক্ষেপ করে গট করে উপরে নিজের রুমে চলে যান। আচ্ছা, উনি আমার দিকে এমন রাগী দৃষ্টিতে তাকালেন কেন? আমার ভাবনার মাঝে ফারিস ভাইয়া বলে, ইভান ব্রো হুট করে এমন রেগে গেল কেন? ওর কথা বাদ দাও, ও নাকে ডগায় সবসময় রাগ থাকে। তোমরা ফ্রেশ হয়ে নাও, রেস্ট নাও একটু। ভাইরা, আমি তোমাদের জন্য কফি পাঠানোর ব্যবস্থা করছি। দাদিমা, আয়ন ব্রো চলো। দাদিমার কথায় আয়ান ভাইয়া আর ফারিস ভাইয়া নিজেদের রুমের উদ্দেশ্যে চলে গেলেন। নূর, আমার সাথে কিচেনে চলো। দাদি আর নাতবউ মিলে রাতে রান্না করবো আজ। দাদিমার কথায় আমিও সম্মতি জানিয়ে চললাম কিচেনের উদ্দেশ্যে দাদিমার পিছু পিছু। ডাইনিং টেবিলে বসে আছে খানবাড়ির প্রতিটা সদস্য, শুধুমাত্র উনি বাদে। রাত 10টা বাজে এখন। সার্ভেন্টরা এক এক করে খাবারের ডিশগুলো এনে রাখছেন টেবিলে। টেবিলের একপাশে আয়ান ভাইয়া, ফারিস ভাইয়া, দাদিমা আর আমি বসে আছি। অন্য পাশে বাবা এবং মা বসে আছে, অপেক্ষায় আছে তাদের গুণধর ছোট ছেলের জন্য। সে আসলে নাকি খাবার খাওয়া শুরু করবে তারা। এদিকে আমার চোখে ঘুমের রাজ্য ভিড় করে রেখেছে, পারছি না টেবিলের মধ্যেই মাথা রেখে ঘুমিয়ে যেতে। যদি এটা আমাদের বাড়ি হতো তাহলে এতক্ষণে ঠিক টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে যেতাম। আমার বারবার হামি তুলতে দেখে দাদিমা বলেন, দিদি ভাই, তোমার কি খুব ঘুম পেয়েছে? আসলে তেমন নয় দাদিমা। বুঝতে পেরেছি আমি। আর একটু অপেক্ষা করো দিদি ভাই। আমাদের পরিবারের সবার কাজের সূত্রে নানান জায়গায় থাকার কারণে সবার একসাথে খাওয়া হয় না অনেক দিন ধরে। আজকে সবাই যখন বাসায় আছে, তাই রাতের খাবারটা সবাই একসাথে খাবে বলে একটু দেরি হচ্ছে। সবাই তো এসে গেছে, শুধু ইভান দাদু ভাইয়ের জন্য একটু বসে আছি। ওই তো ইভান দাদু ভাই আসছে।
দাদিমার কথায় ঘুম ঘুম চোখে আমি ঘাড় বাঁকিয়ে তাকাই ড্রয়িং রুমের দিকে। ধূসর রঙের টি শার্ট আর কালো রঙা ট্রাউজার পরে আছেন উনি। ওনার মাথার চুলগুলো একটু বড় হওয়ায় সাইজে সহজেই পুরো কপাল ঢেকে যায় তার। ওনার দুধ সাদা শরীরে পরিহিত ড্রেসগুলো মানিয়েছে দারুণ। পেশিবহুল হাতগুলো দেখেই বোঝা যাচ্ছে জিম করেন উনি। হাতের রগগুলো ভেসে আছে। আচ্ছা, উনি যদি এই শক্তপোক্ত হাত দিয়ে কাউকে আঘাত করেন তাহলে ওই বেচারার হবেটা কি? আমি যখন ওনাকে বিশ্লেষণ করায় ব্যস্ত তখনই উনি আমার সামনে আসে। আমি যখন ঘুম ঘুম চোখে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে আমায় একটু শব্দ করেই চেয়ার টেনে বসে। শব্দটা উনি ইচ্ছে করেই করেন যেন ওনার দিকে না তাকাই। কপাল ভালো এখানে সবাই উপস্থিত, নয়তো একা পেলে অবশ্যই রাগ দেখিয়ে বলতো, বেয়াদব মেয়ে, নজর ঠিক করো। এভাবে তাকিয়ে আছো কেন? গিলে খাবে নাকি? ওনাকে নিয়ে ভাবনার মাঝেই দাদিমা আমাকে খাবার বেড়ে দিয়ে খেতে বললেন। সবাই খাবার মাঝেই আমার মাথায় হুট করেই দুষ্ট বুদ্ধি চাপে। আসলে ওনার এত সুন্দর করে খাবারের ধরনটা না আমার সহ্য হচ্ছে না। খাবারের ছোট ছোট লোকমা নিয়ে মুখে পড়ছে, ওনাকে কপি করে সেম আমিও ছোট ছোট লোকমা নিয়ে মুখে দিই। কিন্তু খাবারটা ঝাল থাকার কারণে আমার মুখ জ্বলছে। অথচ এই লোক কিভাবে হজম করছে? খাবারটা ঝাল হওয়ায় ওনার সুন্দর সাদা মুখটা লাল হয়ে যাচ্ছে। আমার তাকানো দেখে উনি আর চোখে আমার দিকে তাকান, আর আমিও ওনার তাকানো দেখে আমার নিচের ঠোঁট উল্টে তাকাই ওনার দিকে। আমার ঠোঁট উল্টানো দেখে ভ্রু দুটো কুঁচকে ফেলেন উনি। প্রথম দিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে সোজা বাগানে। হালকা বাতাস আছে এখানে, মনটা একদম ফুরফুরে হয়ে উঠলো। পুরো বাগানটায় অনেক রকমের ফুল ফুটে আছে, কিছু বিদেশি ফুল আছে। বড় গেটটা থেকে শুরু করে ওনাদের বাড়িটা পর্যন্ত একটা রাস্তা আছে। তার ডান পাশে এই ফুলের বাগান, বাম পাশে আছে কিছু ফলের গাছ, আর সেখানেই বসার জন্য টেবিল পাতানো, চেয়ার পাতানো। এর আরেকটু দূরে বাড়িটার বরাবর করে বাম পাশে সুইমিং পুল রয়েছে। আমি যখন ঘুরে এসব দেখায় ব্যস্ত তখনই বাগানের টেবিলে এসে আয়ন ভাইয়া আর ফারিস ভাইয়া ওনারা এসে বসতেই আমাকে দেখে ডাক দেন। আমিও বিনা বাক্য ব্যয়ে তাদের কাছে যাই। ভাবি, এত সকালে আপনি এখানে, তাও খালি গায়ে? আসলে ফারিস ভাইয়া সকালে খালি পায়ে হাঁটতে ভালো লাগে তাই। আচ্ছা, বসো না এখানে ভাবি, একসাথে গল্প করে। আর কিছুক্ষণ পর দাদুমা এসেও আমাদের সাথে যোগ হবেন। ফারিস ভাইয়ার কথা মতো একটা চেয়ার টেনে বসে পড়ি। ভাবি, আপনাদের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমার থেকে নামটা শুনে অনেকটাই অবাক হন ভাইয়া। কি সাংঘাতিক, এটা তো জগরুটের জেলা। নিজের জেলা সম্পর্কে আমার কথা শুনে আমার ভ্রু কুঁচকে আসে। আপনাকে বললো কে? ছোট থেকে টিভি নিউজ মানুষের মুখোমুখি শুনে এসেছি এই জেলার মানুষগুলো খুব ডেঞ্জারাস হয়ে থাকে। আমি আর আয়ান বড় স্পেনে যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়ার দাদিমাকে আনতে গিয়েছিলাম। ওইখানে দাদিমার আব্বুর বাড়ি। আমরা যখন গেছিলাম তখন কিছু মানুষ আমাদের দিকে যেভাবে তাকিয়েছিল মনে হয়েছিল আমরা এলিয়েন। ফারিস ভাইয়ার কথা শুনে আমার কিছুটা রাগ হয়ে ওঠে এবার। আগে আপনাদের দেখে নাই ওইখানে, তাই হয়তো তাকিয়েছিল। না হলে আমার জেলার মানুষ খুবই ভালো। তার মধ্যে জলজ্যান্ত প্রমাণ হলাম আমি। এটাই দেখছি। কথাটা শেষ করেই একটু চুপ করে থাকে ফারিস ভাইয়া। কিছু একটা মনে পড়তে আয়ান ভাইকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আয়ান ব্রো, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? কালকে ইভান ব্রোয়ের হসপিটালে শশী ভাবির মতো সেম একটা মেয়ে দেখেছি। ওইটা তো শশী ভাবি ছিল। তাহলে তুমি কিছু বললে না কেন ভাবিকে? আর ইভান ব্রো কিছু জানালো না কেন? ইভান নিজেই ওকে ওর হসপিটালে এনেছে। তুমি এখনো চুপ করে বসে আছো কি করে? ভাবিকে আনলে না কেন? তুমি কি আজকে যাবে হসপিটালে? যাব, ইভানকে না জানিয়ে। এদিকে ভাইদের কথা কিছুই আমি বুঝতে পারি না। কে এই শশী? এটা জানার জন্য আগ্রহ জেগে উঠলো আমার মনে। তাই আমিও ভাইয়াদেরকে বলি, ভাই আমিও যাবো আপনাদের সাথে ওনার হসপিটালে। কিন্তু প্লিজ ভাইয়া, ছোট বোনের আবদার এটা। আমাকে কেউ চিনবে না, স্বয়ং উনিও চিনবে না আমায়। কিন্তু আমরা যাব, কাজে তুমি কি করবে? ওনার হসপিটালটা একটু দেখবো। ভাবি, আমরা তো যাবোই ইভান ব্রোকে না জানিয়ে। ইভান ব্রোর কাছে ধরা যেন না পড়ি সেইভাবে। কিন্তু তোমাকে দেখে ফেললে ইভান ব্রো রেগে যাবে। আর যদি জানতে পারে আমরা নিয়ে এসেছি তাহলে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেবে। ওই খ্যাপা মার্কা লোক চিনতে পারলে তো কিছু করবে নাকি? তুমি কি কিছু ভেবেছো নীলা? ইভান কিন্তু খুব রাগী। ওর পছন্দের বাইরে কিছু করুক এটা সে মোটেও পছন্দ করে না। আমার কাছে একটা বুদ্ধি আছে ভাইয়া।
আমার কথায় দুজনেই একসাথে বলে উঠল। কি বুদ্ধি? ওনার হসপিটালে তো অনেক ডক্টর আর নার্স আছে, তাই না? হ্যাঁ, আমরা যদি ডক্টর অথবা নার্সদের রূপ ধারণ করি তাহলে কেমন হবে? আমার কথায় ফারিস ভাইয়া তার জায়গা ছেড়ে লাফিয়ে উঠে বলে, ইয়াহু! তাহলে তো ইভান ব্রো আর আমাদের চিনতে পারবে না, আর আমরাও আমাদের কাজ সেরে ফেলতে পারবো। কি বলো আয়ন ব্রো? আমরা এভাবেই যাব হসপিটালে, এতে করে শশীভাবেও আমাদের চিনতে পারবে না। ফারিস ভাইয়ের মুখে আবারও শশী নামটা শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। শেষে প্রশ্নটা করেই ফেললাম, ফারিস ভাইয়া, এই শশী ভাবিটাকে? আমার এই প্রশ্নটা শুনে যেন ফারিস ভাইয়া আকাশ থেকে টুপ করে পড়লেন। আমি ভাইয়ার কথায় মাথায় এপাশ থেকে ওপাশ নাড়িয়ে বোঝালাম জানি না। আমার কাছ থেকে উত্তর পেয়ে ফারিস ভাইয়া বলার আগে আয়ন ভাইয়া বলে ওঠে, আমার তেরা বউ শশী। টেবিলের নিচে লুকিয়ে আছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আবার বজ্জাত ওনার কাছ থেকে। এই মুহূর্তে যদি আমি এই লোক তার নাগালে পায় আমাকে, তাহলে তো কাঁচা চিবিয়ে খাবে আমায়। উনি বিয়ের প্রথম দিনই না করে দিয়েছিলেন যেন ওনার আশেপাশেও না থাকে, অথচ ওনার কথা অমান্য করে সেই আমি কিনা ওনার পিছু পিছু আছি। এখন শুধু একটাই প্রার্থনা, কোনোভাবে যেন ওনার কাছে ধরা না পড়ি। আমি যখন চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ বলছি বাঁচার জন্য, তখনই আমার সামনে কারো উপস্থিতি টের পাই। কে এসেছে দেখার জন্য মাথাটা উঁচিয়ে তাকাতেই আমার জান যায় যায় অবস্থা। এবার মনে হয় আমাকেও বাঁচাতে পারবে না কেউ এই ঘাটতেরা রাগী বদমেজাজি লোকের কাছ থেকে। টেবিলের নিচে লুকিয়ে আছি আমি নিজেকে বাঁচানোর জন্য আমার বজ্জাত ওনার কাছ থেকে। এই মুহূর্তে যদি আমাকে এই লোক ওনার নাগালে পায় তাহলে কাছে চিবিয়ে খাবে। উনি বিয়ের প্রথম দিনই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যেন ওনার আশেপাশেও না থাকি আমি, অথচ ওনার কথা না মেনে সেই আমি ওনার আশেপাশে ঘুরঘুর করি। বড় আফসোস হচ্ছে এখন, কেন যে এমন ভুল করলাম। এই তো কিছুক্ষণ আগে পুরো হসপিটাল জুড়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছিলাম। আয়ন ভাইয়া, ফারিস ভাইয়া আর আমি হসপিটালের গেট দিয়ে প্রবেশ করার সময় আলাদা হয়ে গিয়েছিলাম। পরনে সাদা অ্যাপ্রন, মুখে মাস্ক, সামনে কিছু চুল কেটে পুরো কপাল ঢেকে রেখেছিলাম, যার দরুন হসপিটালের সবাই আর চোখে তাকিয়েছিল আমার দিকে। ওনার চোখেও একবার পড়েছি, কিন্তু ওনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় খুশি মনে ঘুরতে থাকি। বাহ, ডক্টর আদ্রিয়ান ইভান খান আমায় চিনতে পারেনি। এটা নিশ্চয়ই হসপিটালে ডক্টর নার্সদের কোনো খোঁজ খবর রাখে না, নয়তো সবার থেকে আলাদা পিস হয়েও বেটার চোখে পড়লাম না। কিন্তু আমার এই চিন্তা ভাবনায় ছিল বড় একটা ভুল। বেটার তীক্ষ্ণ দৃষ্টিতে পড়বো না এটা হবে নাকি? যখন মনের আনন্দে হেলে দুলে হাঁটছিলাম তখনই পেছন থেকে ওনার তীক্ষ্ণ কণ্ঠ ভেসে আসে। হেই, স্টপ, হু আর ইউ? হুট করে ওনার এমন প্রশ্নে পেছনে ফিরে তাকাই আমি। পেছনে ফিরে তাকাতেই দেখি ওনার তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে। বুঝতে বাকি নেই প্রশ্নটা উনি আমাকেই উদ্দেশ্য করে বলেছেন। ওনার দিকে তাকিয়ে তারপর সামনের দিকে তাকাই। সামনে পালানোর রাস্তা দেখে সোজা দৌড়। হুম, আমাকে আর পায় কে? এক দৌড়ে সোজা একটা রুমের মধ্যে পৌঁছাই। দৌড়ের ফলে খুব পানির পিপাসা লাগে। সামনে তাকাতেই দেখি টেবিলের উপর পানি রাখা। মুখ থেকে মাস্ক খুলে এক শ্বাসে পানি পান করে নিই। পুরো রুমের মধ্যে একবার চোখ বুলিয়ে নিই লুকানোর মতো সঠিক জায়গা নির্বাচন করতে। রুমের এক পাশে সোফা রাখা, আরেক পাশে আলমিরা, বইয়ের তাক, আর কিছুটা দক্ষিণ দিকে একটা কাচের টেবিল আছে যার উপর ফাইলপত্র আছে। পুরো রুমটায় চোখ বুলিয়ে বুঝতে পারলাম এটা কারো কেবিন। তবে যার হোক, আগে জীবন বাঁচানো তো ফরজ। কাচের টেবিলটার সামনে গিয়ে কিছুটা খালি জায়গা পাই, সেখানেই নিজেকে লুকিয়ে রেখে সামনে থাকা কালো চেয়ারটা টেনে নেই। যাক, এবার বাইরে থেকে কেউ আসলে আমাকে দেখতে পাবে না, শুধু সামনে দিয়ে এসে নিচে না তাকানো পর্যন্ত। এখন শুধু একটাই প্রার্থনা, এবারের মতো শুধু একবার বেঁচে যাই, আর এই লোকের সামনেই পড়বো না, মোটেও না। এদিকে ইভানের সামনে থেকে নূর দৌড়ে চলে যেতেই বিরক্ত হয় সে, সাথে রাগটা তো তার নাকের ডগায় আছেই। বিরক্তি নিয়ে এর সামনে এগুতে থাকে সে। খুব ভালো করে বুঝতে পেরেছে সে কোথায় থাকতে পারে নূর। সামনে তার নিজের কেবিন, লুকালে সেখানেই লুকাবে, তাছাড়া আর জায়গা নেই। গটগট পায়ে ইভান তার কেবিনে আসে। কেবিনে আসার পরেই মেয়েলি গন্ধ তার নাকে ভাসে। তাহলে তার ধারণাই ঠিক। পুরো রুমে তীক্ষ্ণ নজরে তাকিয়ে নেয়, তারপরে চোখ যায় তার টেবিলের দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যায় সামনে। হাত বাড়িয়ে টেবিলের এক পাশে থাকা চাকুটা হাতে নিয়ে নেয়। সামনে গিয়ে চেয়ারটা টান দিয়ে বসে। নিচের দিকে তাকিয়ে নূরকে দেখতে পেয়ে রাগ যেন তার মাথায় উঠে যায়।
মুহূর্তের মধ্যে তার চোয়াল শক্ত হয়ে আসে। আমি যখন চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ বলছি, তখনই আমার সামনে কারো উপস্থিতি টের পাই। কে এসেছে দেখার জন্য মাথা উঁচিয়ে তাকাতেই আমার জান যায় যায় অবস্থা। এ তো দেখি সিংহের থাবা থেকে বাঁচার জন্য সিংহের গুহায় আশ্রয় নিয়েছি আমি। এবার মনে হয় আমাকে কেউ বাঁচাতে পারবে না এই তেড়া রাগী বদমেজাজি লোকের কাছ থেকে। আমার ভাবনার মাঝে উনি একটানে আমাকে ওনার দুপায়ের মাঝ বরাবর এনে ফেলেন। এক হাত দিয়ে আমার দু গাল চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলেন, তোর সাহস দেখে আমি জাস্ট অবাক। তোকে এখানে আসার অনুমতি দেয় কে? তুই কি ভেবেছিস এই ইভান খানের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াবি আর আমি জানতেই পারবো না? আমি শুধু তোর সাহসটা দেখে অবাক হচ্ছি। তোকে আমি বলেছিলাম না দাঁড়াতে, দাঁড়ালি না কেন? তোকে আমি বলেছিলাম না দাঁড়াতে, দাঁড়ালি না কেন? তোর সাহস কি করে হয় আমার কথার অবাধ্য হওয়ার? কথাটা বলেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেন। পেছনে টেবিলটা থাকায় মাথায় আঘাত পাই। এদিকে তিনি দাঁড়িয়ে লাথি মেরে চেয়ারটা ফেলে দেন। ঠোঁট দুটো ফাঁক করে জোরে একটা শ্বাস ফেলেন। এদিকে ওনার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার সমস্ত শরীর শিউরে উঠছে। উনি আবারও এসে আমার মুখ চেপে ধরেন। ব্যথার জায়গায় পুনরায় ওনার শক্ত হাতের থাবা সহ্য করতে না পেরে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আমার ঠোঁট ভেঙে কান্না দেখে উনি হুঙ্কার দিয়ে বলেন, এই একদম ন্যাকা কান্না করবি না। তোদের মেয়েদের এই ফ্যাচ ফ্যাচ ছিচকাদনে আমার একদম অসহ্য লাগে। তোকে বলেছিলাম না আমার আশেপাশে যেন না দেখি? তাহলে এলি কেন? সাহস কি করে হয় তোর আমার কথা অমান্য করার? আমার কথা অমান্য করায় তোকে তো একটা শাস্তি দেওয়া উচিত। কি বলিস, মেরে দেই এখানে? হাতে থাকা চাকুটা আমার গলায় আটকে বলেন, কি হলো, কথা বলছিস না কেন? এখন মুখের জবান কি বন্ধ হয়ে গেছে? ওনার কথার বিপরীতে কিছু না বলায় দাঁত কিরমির করে দাঁড়িয়ে টেবিল থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলেন উনি। গ্লাস ভাঙার শব্দে এবার আমি ফুপিয়ে কেঁদে উঠি। আমার কান্নার বেগ বেড়ে যাওয়ায় উনি আরও রাগান্বিত স্বরে বলেন, বের হ আমার কেবিন থেকে। এখান থেকে বের হওয়ার পর তোকে যেন আমার ধারে কাছেও না দেখি। বের হ তাড়াতাড়ি, আউট। এদিকে ওনার এমন অপমানজনক কথা শুনে কেবিন থেকে বেরিয়ে পড়ি। বের হবার পরেই চোখে পড়ে এক দুইজন নার্সদের দাঁড়িয়ে থাকা অবস্থায়। ওইদিকে আমার বিন্দুমাত্রও খেয়াল নেই কে কি ভাবছে আমায় নিয়ে। আমার এখন একটাই ভাবনা, এতটা অপমান না করলেও পারতেন উনি। আসলে ডক্টর নামক কসাইগুলোকে কোনো মায়া দয়া নেই তাদের মনে। এই লোক তো কসাইয়ের পাশাপাশি আস্ত গুন্ডা, তেরা বদমেজাজি কসাই নির্দয়। এখন থেকে ওনার নামের পাশে গুন্ডা নামের ট্যাগটাও বসিয়ে দিলাম। আহ, এবার ঠিক আছে। আমার গালগুলো ব্যথায় শেষ। আমার ভাবনার মাঝে ফারিস ভাইয়া উপস্থিত হয় আমার সামনে। হেই ভাবি, তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুমি এখানে। যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। যে কোনো সময় ইভান বোরের চোখে পড়তে পারে। ফারিস ভাইয়ার কথায় আমার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে এক পা বাড়াতেই আমাকে থামিয়ে দিয়ে পুনরায় বলেন, ওয়েট, তোমার চোখে পানি কেন ভাবি? কেউ কি কিছু বলেছে তোমায়? আমাকে বলো, কে কি বলেছে? আমি হাত দিয়ে ইশারায় ফারিস ভাইয়াকে থামিয়ে বলি, কেউ কিছু বলেনি ভাইয়া। আসলে কিছুক্ষণ আগে ওনাকে দেখেছিলাম। ওনার চোখে যেন ধরা না পড়ি তাই দৌড় দিয়েছিলাম। আর অমনি পা পিছলে পড়ে গিয়েছি ফ্লোরে, তাই কান্না আসছে। ভাইয়া কি তোমায় দেখেছে? না, ওনার কাছ থেকে আড়ালে চলে গিয়েছিলাম। ও, যাক, বাঁচা গেল। তুমি কি বেশি ব্যথা পেয়েছো ভাবি? না, হাতে একটু লেগেছে, সেরে যাবে। বাড়িতে চলুন তাড়াতাড়ি ভাইয়া, যে কোনো সময় উনি চলে আসতে পারে আবার। ঠিক বলেছো ভাবি। ইভান বড়কে বিশ্বাস নেই। চলেন, পেছনে ঘুরে একবার তাকিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাই। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে করে সোজা খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলছে শশী, তার পিছু পিছু আয়ান। পিছনে ঘুরে তাকাতেই আয়ানও থেমে যায়। সামনে ঘুরে এবার দ্রুত পায়ে হাঁটা শুরু করে শশী। শশীকে দ্রুত হাঁটতে দেখে আয়ানও হাঁটা শুরু করে। পেছনে আয়ানের হাঁটার শব্দে এক প্রকার বিরক্তি নিয়ে তাকায় আয়ানের দিকে। দু কদম এগিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায় শশী। এই সমস্যা কি আপনার? পিছন পিছন আসছেন কেন? শশীর কথায় আয়ান একটু তেড়া করে জবাব দেয়, খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই তো তোমার পিছু পিছু আসতে যাব। কাজ নেই বলেই তো আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছেন। কি প্রমাণ আছে তোমার কাছে আমি যে তোমার পিছু নিয়েছি? এই যে রাত 9টা বাজে এখন,
আপনার বাড়ির রাস্তা উল্টো দিকে, কিন্তু আপনি আসছেন আমার বাড়ির উল্টো দিক রাস্তায়। এসেছেন গাড়ি নিয়ে, অথচ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এখন পায়ে হেঁটে চলছেন। আমি আস্তে হাঁটলে আপনিও আস্তে হাঁটেন, আমি থামলে আপনিও থামেন, আমি দ্রুত হাঁটলে আপনিও দ্রুত হাঁটেন। আর কি প্রমাণ লাগে বলুন আপনি? তাতে তোমার কোনো সমস্যা আছে? তোমার যাওয়ার আছে, তুমি যাও। পিছনে তাকাও কেন? আপনার জন্য তাকাই। আপনার লজ্জা করে না একটা ছেলে হয়ে একটা মেয়ের পিছু ঘুরতে? না, করে না। বউ সব লজ্জা নিয়ে গেলে কি আকাশ থেকে টপকে পড়বে নাকি? আজ থেকে 4 বছর আগে আমার বউ আমার সব লজ্জা তার সাথে নিয়ে গেছে। আরেকবার আপনাকে আমার পিছনে দেখলে সোজা পা ভেঙে দেব। সমস্যা নেই, তুমি আবার ঠিক করে দিবে। বউ ডক্টর থাকতে কোনো চিন্তা আছে নাকি? আয়ানের কথার বিপরীতে আর কিছুই বলল না শশী। যত কথা বললে তত কথা বাড়ে। তার চেয়ে ভালো চুপ করে নিজের কাজ করা। মুখ হা করে জোরে একটা শ্বাস নিয়ে পুনরায় হাঁটা শুরু করে শশী। উদ্দেশ্য তার গন্তব্যে পৌঁছানো। এদিকে আয়ানও শশীর পিছু পিছু হাঁটা দেয়। তুমি নাকি পুনরায় ফ্রান্সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, এটা কি সত্যি? তুমি কি করতে চাইছো ইভান? ভুলে যেও না, তুমি একা নও এখন। আরিফ খানের কথায় ইভান ল্যাপটপের মাঝে চোখ রেখে সামনে ইশারা দিয়ে বলে, ওই যে গ্লাসে পানি রাখা আছে, খেয়ে নাও, গলাটা শুকিয়ে গেছে তোমার। ইভানের খেয়ালিপনার কথায় আরিফ সাহেব রাগী কণ্ঠে বলেন, ফাজলাম করছো তুমি? আমি তোমাকে সিরিয়াস কিছু বলছি। আরিফ সাহেবের কথায় ইভান কিছুটা অবাক হওয়ার ভান করে বলে, ছে, কি বলো এসব? কোথায় তোমাকে তোমার ভালোর জন্য বললাম একটু পানি খেয়ে নাও, যেন নেক্সট টাইম আরও প্রশ্ন করতে পারো ভালো করে। আর তুমি বলছো ফাইজলামও করছি। কোথায় বলবে, আহা আমার ছেলেটা কত ভালো, আমার কত কেয়ার করে। চুপ করো বেয়াদব ছেলে, তোমার এসব শুনতে আসেনি। শোনো, তোমার কোথাও যাওয়া হবে না। এত কিছু করে দেশে এনেছি, আবার যাওয়ার জন্য নাকি? তোমার কি মনে হয় আমি জানি না তুমি যে ফ্রান্সে গিয়ে আমার গুন্ডামিতে লেগে পড়বে? আরিফ খানের কথায় ইভান তার দুই হাত প্রসারিত করে দেখিয়ে বলে, এতগুলো সাধুবাদ তোমাকে, নিজ দায়িত্বে আমার সম্বন্ধে এত কিছু জানার জন্য। তুমি আসলে বেয়াদব হয়ে গেছো। মাঝে মাঝে আমার খুব চিন্তা হয়, আসলেও তুমি আমার ছেলে কিনা। আমার বাপ দাদা 14 পুরুষের মাঝেও যেখানে কেউ মারামারির এটাও জানে না, সেখানে তুমি অনায়াসে সব করে ঘুরে বেড়াও। আরিফ সাহেবের কথায় কোনো প্রতিক্রিয়া জানালো না ইভান। দুই ভ্রু কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরে আছে, পুরো মুখে বিরক্তির রেশ। খুব মনোযোগ সহকারে তার সামনে থাকা ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ইভানের এমন খেয়ালিপনা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন আরিফ সাহেব। আমি যে কিছু বলছি কানে যাচ্ছে তোমার? দাঁড়াও, আমি এখনই গিয়ে তোমার মাকে বলবো খোঁজ নিতে আমার সন্তান কিনা তুমি। ভুল করে জন্মের সময় ডাক্তার নার্সগুলো গুলিয়ে ফেলেনি তো? নয়তো আমার ঘরে এমন ঘাটতেরা সন্তান আসে কি করে? খুঁজে বের করতে সমস্যা হলে আমাকে জানিও, দায়িত্ব সহকারে তোমাদের সাহায্য করব। ইভানের গাছাড়া জবাব শুনে সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, লাগবে না তোমার মতো বেয়াদব ছেলের সাহায্য। কথাটা বলেই আরিফ সাহেব হনহন করে রুম থেকে বেরিয়ে যান। সামনে এগুতে কিছু একটা মনে করে আবারও ইভানের রুমে আসেন। এদিকে পুনরায় তার বাবাকে আসতে দেখে বলে ওঠে, কি হলো, চলে না গিয়েছিলে, আবার আসলে কেন? তোমার বিয়ে নিয়ে কিছু কথা আছে, ভাবছি কিছুদিনের মধ্যে বড় করে অনুষ্ঠান করব। সবার সাথে তোমার বউকে পরিচয় করিয়ে দিতে চাই। আরিফ সাহেবের কথায় ইভান বিরক্তি নিয়ে বলে, বউ, বিয়ে, এই দুই টপিক নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। অন্য কিছু থাকলে বলো, নয়তো আসতে পারো এখন। আমিও দেখে নেব কদিন পারো তুমি এড়িয়ে যেতে। তোমার অবহেলার জন্য তোমার খুব কাছের জিনিস হারাবে, যার আফসোস সারা জীবন রয়ে যাবে। এক প্রকার রাগ নিয়ে বের হন রুম থেকে আরিফ সাহেব। হসপিটালে নিজস্ব কেবিনে বসে আছে ইভান। পুরো মুখমণ্ডল জুড়ে বিরক্তির ছাপ। হয়তো কোনো কিছুর উপর বিরক্ত হয়ে আছে সে। বারবার তার হাতে থাকা ঘড়িটার দিকে তাকাচ্ছে, হয়তো কারো জন্য অপেক্ষা করছে। কিন্তু এখনো সেই ব্যক্তিটির আগমন না দেখে বিরক্তিতে চ শব্দ করে ইভান। পাশে থাকা তার ফোনটি হাতে নিয়ে কল লাগায়। কল দেওয়ার সাথে সাথে ওই পাশের ব্যক্তিটি রিসিভ করে বলে, এই তো ভাই চলে এসেছি তোমারকে। ব্যক্তিটি বাকি কথা শেষ করার আগেই টু টু করে কল কেটে দেয় ইভান। টেবিলের উপর ফোনটা রাখতে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে ব্যক্তিটি।
হাতে একটা গোলাপ ফুলের তোড়া রয়েছে। পুরো তোড়াটাই রয়েছে বিভিন্ন রঙের গোলাপ। ফুলগুলো টেবিলের উপর রেখেই সামনের চেয়ারটা টেনে বসে ফারিস। ব্রো, তোমার কথা মতো এই ফুলের তোড়া নিয়ে এসেছে। কি করবে এই ফুল দিয়ে? ফারিসের কথায় ইভান চোখ তুলে তাকায় তার দিকে। প্রশ্ন না করে চুপ করে দেখো। ইভানের কথা মতো ফারিস তার মুখে এক আঙ্গুল চেপে ধরে মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে সে। ফারিসের দিকে কিছু একটা ভেবে হাত দিয়ে ইশারা করে বলে, ওই যে সোফায় গিয়ে বসো। হুট করে চেয়ার ছেড়ে সোফায় কেন যাব? ফারিসের পুনরায় প্রশ্ন করায় ইভান দাঁত কিরমিরিয়ে বলে। এত প্রশ্ন করিস কেন? ইভানকে রেগে যেতে দেখে আর একটা কথাও না বলে আদেশ মতো দেখানো জায়গায় চলে যায় ফারিস। হয়তো দেখা গেল অন্যজনের উপরে করে থাকা রাগটা তার উপর ছেড়ে দিল। তার থেকে ভালো চুপ থাকা। ফারিসকে চুপ করে চলে যেতে দেখে ইভান চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দেয়। ইভানকে চেয়ারে গা এলিয়ে দিতে দেখেই ভালো করে পর্যবেক্ষণ করে ফারিস। পুরো মুখ জুড়ে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে ইভানের। রাতে ঠিকমতো ঘুম হয়নি তার। রাতের ফ্লাইটে ফ্রান্স থেকে দেশে এসেছে আজ। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে এমার্জেন্সি অপারেশনের জন্য তাকে এক সপ্তাহের জন্য যেতে হয়েছিল। ইভানের ক্লান্ত মাখা মুখটা দেখে বলে, ইভান ব্রো, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। তোমার জন্য কি কিছু? ফারিসের বাকি কথা সম্পূর্ণ করার আগেই কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন একজন ভদ্রলোক। দরজা ঠেলে ভিতরে কারো আসার শব্দ শুনে ইভান আর ফারিস চোখ তুলে সামনে তাকায়। কেবিনের মধ্যে প্রবেশ করা লোকটিকে দেখে সোজা হয়ে বসে ইভান। এদিকে লোকটি কেবিনে প্রবেশ করেই সোজা ইভানের সামনে এসে বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। লোকটার প্রথমেই এমন প্রশ্নে চমকালো না ইভান। সে জানতো এমনটাই হবে। কোনো রকম ভনিতা না করেই কাটকাট কণ্ঠে বলে, হ্যাঁ তো। ইভানের দ্বিধায় স্বীকারোক্তি দেখে লোকটা রাগী কণ্ঠে বলেন, তুমি জানো ছোট থেকেই জুয়ের সাথে তোমার বিয়ে হবে বলে ঠিক করে রাখা হয়েছে, আর তোমাদের মাঝে সম্পর্ক রয়েছে। তুমি আর জুই একে অপরকে ভালোবাসতে, তাহলে বিয়ে কেন করলে অন্য মেয়েকে? লোকটা রাগী গলা শুনে ইভান দাঁত কিরমির করে ওঠে। এতক্ষণ চেপে রাখা রাগটা ফুটে ওঠে তার মুখে। সাদা মুখটা লাল বর্ণ ধারণ করে তার। কপালের রগগুলো ফুলে ওঠে। সামনে থাকা ফুলগুলোকে মুঠো করে ধরে। ইভানের শক্ত হাতের থাবায় সতেজ ফুলগুলো পিষে যায়। ইভানের রেগে যাওয়া উপস্থিত থাকা দুইজন ঢোক গিলে। আর যাই হোক, ইভানের সাথে কেউ উঁচু গলায় কথা বলুক এটা তার মোটেও পছন্দ নয়। যত যা করুক সে কিন্তু তার সাথে রুট ব্যবহার করতে পারবে না। ইভান দাঁতে দাঁত চেপে বলে, একটা কথা আমি পুনরায় বলতে পছন্দ করি না। আজ থেকে 4 বছর আগেও আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম জুইকে আমি ভালোবাসি না, আর না কোনো সম্পর্ক আছে। আর রইল বিয়ের কথা, এটা আপনারা ঠিক করেছিলেন আমাকে না জানিয়ে। সো এটা আপনাদের বিষয়। এখন আমার মেয়ের কি হবে? তুমি জানো আমার মেয়েটা তোমাকে চায়, ও তোমাকে ভালোবাসে। তো আমি কি করব? আমি তো বলিনি বাসতে। তোমার মা আমাকে বলেছে তোমার সাথে জুয়ের বিয়ে দেবে, খানবাড়ি ছোট বউ করে নেবে। আমার মেয়েটা এখনো সেই আশায় আছে। ভদ্রলোক সাইফুল ইসলামের গমগমে গলার কথা শুনে মুহূর্তের মধ্যে ইভানের চোয়াল শক্ত হয়ে আসে। এদিকে ফারিস শুধু দুইজনের কথা শুনে যাচ্ছে। তো আমি কি করব? আমাকে আর জানিয়ে তো আপনারা কিছু করেননি। এখন এই বিষয় নিয়ে কিছু বলার ইচ্ছে নেই আমার। যেতে পারেন এবার। আপনার এসব কথা শোনার সময় নেই আমার হাতে। ইভানের কথায় সাইফুল ইসলাম অপমানিত বোধ করলেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন তিনি। মনে মনে কিছু একটা ভেবেই কেবিন থেকে বেরিয়ে যান তিনি। সাইফুল সাহেব বেরিয়ে যেতে ফারিসা চুপ করে থাকতে না পেরে এবার বলেই ফেলে, এই লোকটা কি তোমার আঙ্কেল না ব্রো? আর জুই কি ওই খালাতো বোনটা না? আমার নামে যে মিথ্যা কথা বলেছিল, আমি নাকি তাকে বাজেভাবে ছুতে চেয়েছিলাম, তার জন্য যে আমাকে এই লোকটার থাপ্পড় মেরেছিল 4 বছর আগে। কথাটা বলার মাঝে ফারিসের মুখটা কালো হয়ে আসে সেই দিনের অপমানের কথা মনে পড়তে। কোনো কিছু না করার শর্তেও তাকে অপমান করা হয়েছিল। যদি সেদিন ইভান প্রমাণ না দেখাতো তাহলে হয়তো আজও ফারিসকে সবাই ভুল বুঝতো। ফারিসের সেদিনের ঘটনাগুলো মনে পড়তেই মন খারাপ হয়ে যায় তার। ফারিসের মন খারাপ হতেই ইভান উঠে গিয়ে তার পাশে দাঁড়ায়। রহস্যময়ভাবে বলে, যাই দিন চলে গেছে, এটা চাইলেও আসবে না। তবে ওই একই সময়ের মতো আবারও যদি সময়টা আসে তাহলে কাজে লাগাও। সুযোগ বারবার আসবে না। তোমার চারপাশে খেয়াল করে দেখো, দ্য টাইম ইজ নাও ফর রিভেঞ্জ। ফারিসকে কথাটা বলেই বের হয়ে যায় সে। তার পিছু পিছু ফারিসও। হসপিটালের বাইরে এসে গাড়িতে চেপে বসে দুইজনকে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় খানবাড়ির উদ্দেশ্যে। চলতি পথে ইভানের মনে পড়ে তার শখ করে আনা ফুলগুলোর কথা।
এই প্রথম বইয়ের জন্য আনা কোনো কিছু, অথচ নষ্ট করে ফেলেছে সে। এখন পাবে কোথায় সে ফুল? রাগে বিড়বিড় করে বলে, বালের একটা মেজাজ, রাগ মিটাতে গিয়ে ফুলগুলো শেষ করে দিল। আর কোথাও জায়গা পেলি না রাগ মিটাতে? ইভানের বিড়বিড় কথায় ফারিস শুনতে না পেরে বলে। বড় কিছু বলছো? ফারিসের প্রশ্নে ইভান না বলে। ইভানকে একটু বিরক্ত করার জন্য আবারও ফারিস বলে। আমি কিন্তু শুনেছি তোমার কথা। ফারিসের কথা শুনে দাঁত চেপে বলে, শালা শুনতে পেলে পুনরায় জিজ্ঞেস করছিস কেন? না, আসলে জানতে চাইছিলাম। আমি তোমার কথাটা ভালো করে শুনতে পাইনি। ফারিসের এমন দুমুখ কথা শুনে গরম চোখ করে তাকায় তার দিকে। ইভানের চাউনি দেখে ফারিস চোখ বন্ধ করে ডুব দেয় সেই 4 বছর আগের ঘটে যাওয়ার সময়টাতে। এদিকে ইভান চুপ করে ভাবতে থাকে তার বউকে নিয়ে। এতদিন এই ভয়টার জন্য সে নূরকে তার কাছ থেকে দূরে রাখতে চেয়েছে। ইভান খুব ভালো করেই বুঝতে পারছে সাইফুল ইসলাম কিছু একটা করবে, যেটার সব প্রভাব নূরের উপর পড়বে। এটা সে কখনোই হতে দিবে না। যতই বলুক না কেন, পরিবারের মতে নূরকে বিয়ে করা এটা সবটাই ভুল। নূরকে ইভান আরও 7 মাস আগে থেকে চিনে। যখন ইভানকে বিয়ের কথা বলা হয় তখন লোক লাগিয়ে এক প্রকার নূরের সম্পর্কে খোঁজ এনে দেয় ইভান। তখনও সে জানতো না এই মেয়েটাকে যে সে ভালোবাসে। এখনও জানে না সে কতটা ভালোবাসে নূরকে। শুধু জানে মেয়েটা তাকে মুগ্ধ করে, তাকে বারবার মুগ্ধ হবার জন্য নূরকে চায়। ইভান চোখ দুটি বন্ধ করে ডুব দেয় সেই 7 মাস আগের সময়। খানবাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আমি একা দাঁড়িয়ে আছি বলে ভুল হবে। আমার পাশেই দাঁড়িয়ে আছে এক বিদেশি মহিলা, যে কিনা এখন নিজেকে দাবি করছে আমার অতি ভদ্র নামক গুন্ডা জামাইয়ের প্রেমিকা হিসেবে। শুধু বলেই থেমে নেই, আমাকে এই মেয়ের সাথে ওনার কিছু ছবিও দেখিয়েছে। এখন আমার জন্য নাকি সে প্রেমিকা থেকে বউ হয়ে আসতে পারেনি ওনার জীবনে। এখন এই মহিলার একটাই কথা, আমি যেন ওনার জীবন থেকে চলে যাই। আমি চলে গেলে নাকি ভালো হবে। আমাকে নাকি ওনার সাথে মানায় না। শুধু এইটাই নয়, আমাকে এই বিদেশির সাথেও যায় না। এই বিদেশি ভারসাম্যতে আমাকে উনি বিয়ে করেছেন ওনার বাবা আর দাদিমার জন্য, নয়তো কখনোই করতো না। অবশ্য ওনার এই কথাগুলো আমার এক কান দিয়ে ঢুকেছে আর অপর কান দিয়ে বের হয়ে গেছে। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, এই মহিলাটাকে আজকেই আসলো আর এসেই আমার খোঁজ লাগালো প্রথমে, বাহ! অথচ অবাক করার বিষয় হলো এই মহিলাকে আমি চিনিই না। আর এইদিকে এই মহিলা আমাকে এত বড় করে লেকচার দিচ্ছে। ভাবা যায় আমিও এই মহিলাকে জানার জন্য ভালো করে ওনার দিকে তাকালাম। আমার থেকে একটু লম্বা, হয়তো 5 ফুট 6 হবে, আর আমি 5 ফুট 4। ওনার গায়ের রংটা সাদা, আমার উজ্জ্বল। ওনার বয়সটা কত হবে বুঝতে পারছি না, হয়তো 22+ এর উপরে হবে। আমি 18তে পা দিয়েছি। ঠিকই বলেছে উনি, ওনাদের সাথে আমাকে যায় না, তাতে কি? আমার কিছুই আসে যায় না। ওনাকে ভালো করে দেখার পরে উনি কে জানার জন্য কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, আপনাকে কি আমার আন্টি ডাকা উচিত নাকি আপু? আমার এই কথাটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই নাক মুখ কুচকে বলেন, আন্টি? লাইক সিরিয়াসলি? আমাকে দেখে তোমার কোন দিক থেকে আন্টি মনে হলো? আপনার মুখ চুল দেখে। আপনার চুলগুলো বুড়োদের চুলগুলোর মতো সাদা রঙের মতো। আপনার মুখে থাকা মেকআপটা ধুয়ে আসুন, আমি বলে দিতে পারবো আপনার মুখ কিছুটা কুচকে থাকবে। আমার কথায় উনি চোখ গুলো বড় বড় করে তাকালেন। ফাজলামি করছো তুমি আমার সাথে? তুমি জানো আমি কে? ওনার কথায় আমি আমার নিচের ঠোঁটটা উল্টে দুপাশে মাথা ঝাঁকিয়ে না বোঝালাম, আমি জানি না, কিন্তু আমি এটাই জানতে চাইছি আসলে কে আপনি? আমার কথায় উনি বলে উঠল, আমি জুই, জেহেরান জুই, ইভানের খালাতো বোন। আপনি ওনার বোন তাহলে? আমার কথায় এই জুই আপুটা মাথা নেড়ে বলে, হ্যাঁ, ইভানের খালাতো বোন। শুধু বোন না, আমি ওর। আপুর বাকি কথা শেষ করার আগেই আমি সুন্দর করে একটা হাসি দিয়ে বলি, আমি বুঝতে পেরেছি আপু, আপনাকে আর বলতে হবে না। কথাটা বলেই ছাদ থেকে নামার উদ্দেশ্যে এগিয়ে ছাদের দরজার কাছে গিয়ে বলি, বোন হয়ে ভাইকে প্রেমিক দাবি করেন কেন? আপনি লজ্জা করে না? আপনাকে বলে দিই, আমার ওনার কাছ থেকে আপনি দূরে থাকবেন। বিয়ের আগে আপনাদের কী ছিল না ছিল আমার দেখার বিষয় না, কিন্তু এখন আমি ওনার বউ। আমার এমন কথায় অবাক হয়েছিল আপুটা। কোথায় এসেছিল আমাকে অপমান করবে আর ওনার নামে কিছু উল্টাপাল্টা বলবে, আর আমি বিশ্বাস করে ওনার জীবন থেকে চলে যাব? হ্যাঁ, এতই সহজ নাকি? জামাই যদি আমার পরেও দ্বিতীয় বিয়ে করে সোজা উপরে পাঠিয়ে দিবে একদম। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে আমি নিচে চলে আসি। উদ্দেশ্য একটাই, ওনার রুমে যাব আমি।
বেটার সাথে আজ একটা ফয়সালা করেই ছাড়বো। এই লোকের যে এমন প্রেমিকা থাকবে এটা আমি হালকা হলেও বুঝতে পেরেছিলাম আমাকে। তার জন্যই তো এই লোক আমাকে তার কাছ থেকে দূরে দূরে থাকতে বলেছে। কি পেয়েছে মগের মূল্য। হয় আমি থাকবো, না হয় এই লোকের এই জুই ফুই প্রেমিকা থাকবে। এগিয়ে গিয়ে ওনার রুমের দরজার সামনে দাঁড়াই, যেটা সব সময়কার মতোই লক লাগানো। ওনার রুমে যেতে হলে চাবি লাগবে। এখন চাবি কোথায় পাবো? মুহূর্তেই আম্মুর কথা মনে পড়লো আমার। বাহ, আজকে তো আমার ডিয়ার শাশুড়ি আম্মু বাসায় আছেন। চিন্তা কি আর, সোজা আম্মুর খোঁজে নিচে আম্মুদের রুমের সামনে হাজির হলাম। আম্মুর রুমের সামনে গিয়ে হালকা করে দরজায় টোকা দিলাম। ওনার মতোই ঠিক গম্ভীর শাশুড়ি আম্মু। ভয়ে ভয়ে আমি আরও একবার টোকা দিতেই আম্মু গম্ভীর স্বরে বললেন, আসো রুমে। আমিও বাধ্য মেয়ের মতো আস্তে করে রুমে প্রবেশ করলাম। সাহস করে তো এসেছি, এখন বলবো কি করে আমার যে ওনার রুমের দরজার চাবি চাই আমার। দুই হাত কচলাতে ব্যস্ত আমি একটু সাহস জোগাড় করার জন্য। আমার ভয় পাওয়া দেখে আম্মু বলে, এত ভয় পাওয়ার কি কি আছে এখানে? কিছু লাগলে বলো। আম্মু বলতে এবার সাহস নিয়ে বললাম, আম্মু আমাকে কি একটু ওনার রুমের চাবিটা দেবেন? আমার কথায় আম্মু ভ্রু কুঁচকে বলেন, উনি কে? কোনো ওনার রুমের চাবি লাগবে? আম্মুর এমন কথায় আমি মাথা নিচু করে নিই। আসলেই কি বুঝতে পারছে না আমি কার কথা বলছি? এখন কিভাবে বলবো উনি মানে আমার রাগের ছেলে তার? কি হলো, চুপ করে আছো কেন? আসলে উনি মানে আপনার ছোট ছেলে। ওনার রুমের দরজার চাবিটা একটু দেবেন? আমার কথাটা শেষ করার সাথে সাথে আম্মু একটা চাবি দিয়ে বলে, ইভানকে কাছে টেনে নাও। ইভান রাগ দেখালে ওর রাগকে উপেক্ষা করে কাছে টেনে নাও। জোর করে হলেও ওকে বাধ্য করো তোমাকে ভালোবাসতে। ও একটা ধমক দিবে বললে যে ওর থেকে পালাই পালাই করো, তাহলে আর সংসার করতে হবে না। ছেলে মানুষ যতই রাগী হোক, যতই তোমাকে আঘাত করুক, দিন শেষে একটা ঠাঁই খোঁজে তার পাশে থাকা মানুষটার কাছে। অবশেষে ভালোবাসা ঠিকই হয় তাদের মাঝে। যদি দূরে দূরে থাকো তাহলে হবে কি করে? আমি মা হয়ে তোমাকে যতটুকু বলার বলে দিয়েছি, বাকিটা তুমি নিজ দায়িত্বে বুঝে নিও। আর যত তাড়াতাড়ি সম্ভব একটা সুখবর এনে দাও। আম্মুর কথায় আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। আমি এখন আসি তাহলে আম্মু। যাও। আরেকটা কথা, কেউ কিছু বললে আমাকে জানাবে। আম্মুর কেউ কথাটা বলার সাথে সাথে মাথা তুলে মুখের দিকে তাকাই। আসলে উনি বোঝাতে কি চাইছেন, কিন্তু কেউ কিছু বুঝতে পারলাম না। আম্মুর কথা শুনে আমি সম্মতি দিয়ে রুম থেকে বের হয়ে আসি। যা যা বলেছে আম্মু তা নিয়ে পরে ভাববো, আগে কাজের কাজ তো শেষ করি। হাতে চাবি নিয়ে ওনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। লক খুলে ভেতরে প্রবেশ করব কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। যদিও তিনি এখন দেশে নেই, জরুরি কিছু অপারেশনের জন্য উনি এক সপ্তাহ ধরে দেশের বাইরে আছেন। উনি দেশে না থাকে আমার ভালোই হয়েছে, ওনার কথা মতো ওনার সামনে পড়তে হয়নি আমাকে। যাক, উনি নেই, এই সুযোগে ওনার রুমে প্রবেশ করি আমি। ওনার রুমে প্রবেশ করতেই আমি অবাক। এত বড় রুম, পুরো একটা ফ্ল্যাট নিয়ে গঠিত। রুমের এক পাশে সোফা সেট রাখা, আরেক পাশে বিছানা পাতা। রুমটার দক্ষিণে রয়েছে একটা বিশাল বড় বুক শেলফ। রুমটা খুব সুন্দর করে গোছানো। একজন ছেলেও যে এত সুন্দর করে তার রুম পরিপাটি করে রাখতে পারে, এটা ওনাকে না দেখলে জানতামই না। উনি যেমন নিজেকে সর্বদা গুছিয়ে রাখে, তেমনি ওনার সব কিছু। লোকটা সব দিক থেকেই পারফেক্ট, শুধু মাত্র তার বদমেজাজি এই দিকটার জন্যই পারফেক্ট না সে। ওনার পুরো রুমটাতে যখন চোখ বুলাতে ব্যস্ত, তখনই চোখে পড়ে সোফার পাশে থাকা টি টেবিলের উপর, যেখানে রয়েছে সুন্দর একটা ফ্রেম, সেখানে বাঁধানো তার একটা ছবি। ছবিটাকে দেখার জন্য সেখানে এগিয়ে গিয়ে সোফার পাশে দাঁড়াই। হাতে ছবিটা নিয়ে দেখতে পেলাম কোনো একটা মেয়ের পেছনের দিক, যার পরনে রয়েছে লাল শাড়ি। পিঠ সম চুলগুলো তার সারা পিঠে বিচরণ করছে। তবে ছবিটা যে কিছুটা দূর থেকে তোলা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে। তবে ছবির মধ্যে থাকা মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে। মেয়েটাকে দেখার জন্য ছবিটা আমার সামনে ধরতেই পেছন থেকে ছো মেরে একটা হাত ছবিটা নিয়ে নেয় তার কাছে। হুট করে কি হয়েছে ভাবতে পেছনে কারো উপস্থিতি অনুভব করি। কড়া পারফিউমের গন্ধ নাকে বাজতেই পেছন ফিরে তাকে দেখার জন্য ঘুরতেই ধাক্কা লাগে কিছু একটার সাথে। মাথা উঁচিয়ে তাকাতেই দেখি উনি রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছেন। অথচ ওনার এই দৃষ্টি, রাগী দৃষ্টিতে আমার কোনো খেয়াল নেই।
আমার তো চোখ দুটো আটকে আছে এখন ওনার মাঝে। পরনে কালো ইন করা শার্ট, কালো প্যান্ট, কালো শুজ, বাম হাতে কালো ঘড়ি, শক্ত করে হাতের মুঠোয় ব্লেজারটা চেপে ধরে রাখা। হয়তো কোনোভাবে উনি রাগটা ওই বেচারার ব্লেজারটার উপর মেটাচ্ছেন। ডান হাতে ছবিটা ধরে রাখা তার সুদর্শন পুরুষটা নিজেকে কালো রঙে ছাপিয়ে নিয়েছে, আর এই কালো রঙটা সাদা চামড়ায় ফুটে উঠেছে বেশ। ইন করে পরা শার্টটা ওনার শরীরের সাথে মিশে আছে, ওনার দেহের গঠনটা বোঝা যাচ্ছে। ওনার চওড়া বুকটা দেখেই আমার শরীরে একটা শিহরণ বয়ে যায়। ওনাকে পা থেকে ভালো করে পর্যবেক্ষণ করে এবার ওনার মুখ বরাবর তাকাতেই দেখা মিল ওনার ভ্রুজোড়া কুঁচকে রাখা তীক্ষ্ণ দৃষ্টি, যা বরাবরের মতোই আমাতে আবদ্ধ। পাতলা মসৃণ গোলাপি ঠোঁট, খাড়া নাক, ক্লিন শেভ, ঘন কালো সিল্কি চুল। ওনার এই লুক দেখে এবার বড় করে একটা ক্রাশ খেলাম। কখনো ওনাকে এতটা কাছ থেকে দেখা হয়ে ওঠেনি আমার, আর আজ যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করবো নাকি আমি ওনার মুখের অবয়ব নিয়ে বিশ্লেষণে ব্যস্ত, আর অমনি উনি চিবিয়ে চিবিয়ে বললেন, আর কত বিশ্লেষণ করার বাকি আছে তোমার? আমি যে এসেছি এটা কি তোমার গায়ে লাগে না, নাকি আমাকে তোমার ভ্রম মনে হচ্ছে? যদি ভ্রম মনে হয়ে থাকে বলতে পারো, তোমাকে তোমার চিন্তা জগৎ থেকে ফিরিয়ে আনবো। বেয়াদব মেয়ে, তুমি এখানে কি করছো? আর আমার রুমের লক খুললে কি করে? হুট করে ওনার এমন ধমকানো কথা শুনে মুহূর্তের মাঝে আমার মাঝে ওনার উপর ক্রাশ নামক আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মনে পড়ে গেল সেদিনের হসপিটালের ঘটনাটা। কে জানতো এইভাবে যে ওনার সামনে পড়ে যাব? এটা তো আমার চিন্তাতেও ছিল না। কে জানতো উনি যে চলে আসবেন এখন? আমার জানা মতে উনি দেশে ছিল না। উনি যে আসবেন এটা জানলে আমি রুম থেকেও বের হতাম না। আর এত বড় দুঃসাহস এটা তো এই জন্মেও দেখাতাম না। তাই ওনার কথায় জবাব না দিয়ে চুপ করে এখান থেকে পালানোর জন্য পথ খুঁজছি আমি। ওনার এক পাশ দিয়ে উকি দরজা বরাবর সোজা পথ খুঁজে নিই আমি। এদিকে উনি তীক্ষ্ণ চোখে আমার কাজ পর্যবেক্ষণ করে চলেছেন। হুঁ, তাতে কি, এখান থেকে শুধু একটাবার বের হই, বাকি সব পরে বুঝে নিব। কিন্তু আমার এই কাজটা যেন ওনার ধৈর্য শক্তি ভেঙে দিল। একে তো ওনার প্রশ্নে কিছু উত্তর দেয়নি, তার উপর পালানোর চেষ্টাটা ওনার রাগকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এতক্ষণ ওনার চেপে রাখার রাগটা এবার বেরিয়ে আসলো। মুহূর্তের মাঝে ওনার হাতে থাকা ছবি আর ব্লেজারটা ছুঁড়ে ফেলে সোফার উপর ধাক্কা মেরে সোফার উপর ফেলে আমার দুই হাত ওনার হাতের ভাঁজে নিয়ে নেন উনি। আমার দুই হাত ওনার এক হাতে মুষ্টিবদ্ধ করে আরেক হাত দিয়ে আমার মুখ চেপে ধরেন। এক পা তুলে আমার পাশে সোফার উপর রাখেন, মধ্যে চেপে ধরেন আমায় শক্ত করে। চোয়াল রক্তিম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন তিনি, পারছে না চোখ দিয়ে ভস্ম করে ফেলতে। এদিকে ওনার এমন ভয়ানক রাগ দেখে আমার অন্তরাত্মা উড়াল দিতে চাইছে। ওনার দিকে তাকিয়ে থাকার মতো সাহসটা আমার হয়ে ওঠেনি, তাই ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে দৃষ্টি দিতেই উনি দাঁতে দাঁত চেপে বলেন, তোকে আমি কিছু বলেছি কি না? তোর সাহস কি করে হয় আমার কথাটাকে গুরুত্ব না দেওয়া? তোকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, আর তুই ততই আমার কাছে আসছিস কেন? তোর সমস্যা কি? তোর কি একটু জানের ভয় নেই? এখন যদি তোকে আঘাত করি কি করবি তুই? এতদিন তোকে তোর ভালোর জন্য দূরে থাকতে বলেছিলাম, যেহেতু এটা করিসনি, এখন থেকে 24 ঘন্টা তোকে আমার সাথে রাখবো। কথাটা বলেই আমার মুখটা উঁচু করে ওনার মুখের সামনে ধরেন। ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি ফুটিয়ে তুলে উনি আরেকটু ওনার মাথাটা নিচু করে আমার একদম মুখের কাছে নিয়ে আসেন। ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে হালকা স্পর্শ করে ফিস ফিস করে বললেন, কি ঠিক হয়েছে না এবার? এভাবেই তোকে রাখা উচিত। এবার তুই শুধু দূরে যাওয়ার কথা ভেবে দেখিস, তোর কি যে করব তুই নিজেও বুঝতে পারবি না। অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন আর এটা হতে দিব না। চল তোকে কিছু শাস্তি দেই। তোকে কিছু শাস্তি না দিলে তুই মানুষ হবি না, এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। এদিকে ইভানের এমন রাগান্বিত চেহারা দেখে নূরের অন্তরাত্মা উড়াল দিতে চাইছে। ভয়ের জন্য তার দিকে তাকিয়ে থাকার মতো সাহসটা হয়ে ওঠেনি, তাই দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিচের দিকে তাকায় নূর। কিন্তু নূরের এরূপ কাজটা যেন ইভানের মোটেও পছন্দ হয়নি। শক্ত হাতে মুখ চেপে উপরে তুলে রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু বলেছি কি? তোর সাহস কি করে হয় আমার কথাটাকে গুরুত্ব না দেওয়ার? তোকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, আর তুই ততই আমার কাছে আসছিস। তোর সমস্যা কি? তোর কি একটু জানের ভয় নেই? এখন যদি তোকে আঘাত করি কি করবি তুই?
এতদিন তোকে তোর ভালোর জন্য দূরে থাকতে বলেছিলাম, কিন্তু আফসোস তুই আমার কথা তোর কানেও তুলিসনি। যেহেতু এটা করিসনি, এখন তোকে শাস্তি স্বরূপ আমার সাথে 24 ঘন্টা রাখবো। কি বলিস? কথাটা বলে ভ্রু কুচকায় ইভান। নূর যে কিছু বলবে তাকে সেই সুযোগটাই না দিয়ে পুনরায় মুখটা সামান্য উঁচু করে তার মুখের সামনে ধরে। ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটিয়ে তোলে, তার মাথাটা আরেকটু নিচু করে একদম মুখের কাছে নিয়ে আসে। ইভানের অধর নূরের অধরের সাথে হালকা স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে যায়। ছোট করে কানের লতিতে কামড় বসিয়ে ফিসফিস করে বলে, কি ঠিক হয়েছে না এবার? এভাবেই তোকে রাখা উচিত। এতদিন তোকে তোর ভালোর জন্য দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুই কথা শুনিসনি। এবার তুই শুধু দূরে যাওয়ার কথা ভেবে দেখিস, তোর কি যে করব তুই নিজেও বুঝতে পারবি না। অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন আর এটা হতে দিব না। চল তোকে কিছু শাস্তি দেই। তোকে শাস্তি না দিলে তুই মানুষ হবি না, এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। এক নাগারে কথাগুলো শেষ করে মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ফুটিয়ে তুলে পরনে থাকা শার্টের উপরে 2টা বোতাম খুলে তাকায় নূরের দিকে। হুট করে ইভানের এমন কাজে নূর যেন বোকা বনে যায়। ড্যাব ড্যাব করে অবুঝের ন্যায় তাকিয়ে আছে সামনের সুপুরুষটার দিকে। আসলে বোঝার চেষ্টা করছে তার ভাষ্যমতে এই বদমেজাজি খ্যাপা টাইপ কষাই লোক করতে চাইছেটা কি। শার্টের বোতাম 2টা খোলার সাথে সাথে লোমহীন সাদা বুকের কিছু অংশ ভেসে ওঠে নূরের সামনে। ইভানের এই অদ্ভুত কর্মকাণ্ড দেখে বড় করে একটা ঢোক গিলে মাথায় এই মুহূর্তে হাজার কথা ঘুরপাক খাচ্ছে। এই গুমরা তেরা কষাই লোক কি করতে চলেছে এসবের কিছুই মাথায় ঢুকছে না। যেই লোক কিনা সারাদিন সবাইকে ধমকের উপর রাখে, ভালো মতো কারোর সাথে আদৌ কথা বলেছে কিনা সন্দেহ আছে, সেই লোক কিনা এখন তাকে চুমু খেয়েছে। তাও একটা নয়, দুটি করে চুমু খেয়েছে। কথাটা ভাবতেই নূরের সমস্ত শরীর থরথর করে কেঁপে ওঠে। এই প্রথম কোনো পুরুষ তাকে ছুঁয়েছে, তাও তার একমাত্র কসাই সাহেব ডক্টর আদ্রিয়ান ইভান খান। এদিকে ইভান এক পলক নূরের দিকে তাকিয়ে দেখে সেও তার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নূরকে ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখে তাকে লজ্জায় ফেলতে ইন করা শার্টটা খোলার জন্য টান দিতেই নূর ইভানের কাছ থেকে এক লাফে দূরে সরে এসে বলতে থাকে, এই কি করছেন কি কসাই সাহেব আপনি? এইভাবে এখানে আমার সামনে শার্ট কেন খুলছেন? আপনাকে একটু লজ্জা নেই আমি যে এখানে আছি? নূরের কথা ইভান দুষ্টু মাখা সুরে বলে, বউয়ের সামনেই খুলছি, অন্য কারো সামনে না। আর এই লজ্জাটা তোমাদের মেয়েদের মাঝে থাকলেও আমার মাঝে নেই। ইভানের কথায় নূর ছোট ছোট চোখ করে বলে, আপনি একটা নির্লজ্জ লোক, শয়তান। আপনার মায়া দয়ার সাথে সাথে এখন লজ্জাটাও বিলীন হয়ে গেছে কসাই সাহেব। পরপর কসাই সাহেব নামটা শুনে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন বাই কসাই? ইভানের এমন কথায় যেন নূর আকাশ থেকে টুপ করে পড়ল। 2 হাত কোমরে রেখে অবাক হয়ে বলে, আপনি কসাইয়ের মানে জানেন না ডক্টর সাহেব? কসাই মানে ডক্টর। এরা মানুষ কাটে, এদের মাঝে কোনো মায়া দয়া থাকে না। রোবট আছে না, রোবট, এমন রোবট হয়। তাদের মাঝে রোবটের মতো কোনো অনুভূতি থাকে না। তার জ্যান্ত প্রমাণ হচ্ছেন আপনি। বুঝেছেন এবার কসাই মানে কি? নূরের কসাই নামক বর্ণনা শুনে দাঁতে দাঁত চেপে বলে, খুব ভালো করে বুঝেছি ম্যাডাম, দয়া করে একটু পানি পান করুন। আপনি যে এবার হাঁপিয়ে উঠেছেন, কত বড় বেয়াদব হলে আমাকে উদাহরণস্বরূপ কসাইয়ের বর্ণনা করে। ছ্যা, আপনি কসাইয়ের মানে জানেন না ডক্টর সাহেব? কসাই মানে হচ্ছে ডক্টর। এরা মানুষ কাটে, এদের মাঝে কোনো মায়া থাকে না। রোবট আছে না, রোবট, এরা এমন রোবট হয়। তাদের মাঝে রোবটের মতো কোনো অনুভূতি থাকে না, আর না আছে কোনো ভালোবাসা। দেখেন না এরা কেমন সারাদিন অস্ত্রোপচার করে বেড়ায়। ছোট থেকে বুড়া সকল, মানে কারো কাছে কারো কোনো ছাড় নেই এদের কাছে। একদমে কথাগুলো শেষ করে ইভানের দিকে নজর দেয় নূর। বরাবরের মতো ইভান তার ভ্রুগুলো কুঁচকে রেখেছে, হয়তো বোঝার চেষ্টা করছে প্রতিটা কথা। আপনি কি প্রমাণ দেখতে চান ডক্টর সাহেব? নূরের কথা ইভান মাথা ঝাঁকিয়ে বুঝায় সে জানতে চায়। আমি চুপ করতে ইশারা করে বলে, আমি বলছি আপনি, আপনাকে দেখেন ভালো করে। ডক্টররা যে নির্দয় হয় তার জলজান্ত প্রমাণ হচ্ছেন আপনি। বুঝেছেন এবার? সারাদিন সবাইকে শুধু ধমকের উপরে রাখেন। নূরের কথাগুলো শ্রবণ হওয়ার সাথে সাথে চাপা ধমকের সুরে বলে, শাট আপ বেয়াদব মহিলা। সারাক্ষণ তোমার মাথার মধ্যে এসব ঘুরে বেড়ায়, তাই না? এসব আজে বাজে কথা বলে কে তোমায়? আমি কোনো বেয়াদব মহিলা নই। আমার সুন্দর একটা নাম আছে, নূর, সিমথিয়া নূর। ইভানের ধমকে নূর চুপ হয়ে যায়, কিন্তু কিছু একটা মনে পড়তে পুনরায় বলে, ওই জুই আপুকে
আর ওই আপুর সাথে আপনার কিসের সম্পর্ক? অধিকার মাখা প্রশ্নগুলো শুনে বলে, অধিকার দেখাচ্ছ? জুয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যে কেন বলছেন? ওই জুই আপু আমাকে বলেছে আপনারা নাকি একে অপরকে ভালোবাসেন আর আমাকে বিয়ে করেছেন আপনার পরিবারের জন্য। নূরের কথায় ইভানের যেন এবার বিরক্তি বেড়ে যায়। সে বলেছে কোনো সম্পর্ক নেই, তারপরও বলছে সে নাকি মিথ্যা বলছে। রাগান্বিত সুরে বলে, সমস্যা কি তোর? বলেছি না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে বিশ্বাস করছিস না কেন? তোর কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যাই বলি? তাহলে আপনি আমার সাথে এমন আচরণ কেন করেন? আমাকে আঘাত কেন করেন? আপনার কাছ থেকে আমাকে দূরে থাকতে বলেন কেন? পরপর একসাথে অভিযোগ শুনে একটু শান্ত হয় ইভান। তার বউ ভুল কিছু বলেনি। বিয়ে হয়েছে এতদিন হয়ে গেল, অথচ এখন পর্যন্ত তার বউয়ের সাথে কোনো রূপ ভালো ব্যবহারটুকু করেনি। সবসময় দূরে রেখেছে। কিন্তু এই দূরে রাখার পিছনে যে কিছু কারণ আছে তা বলবে কি করে? এই দূরে থাকাটা তো তার বউয়ের ভালোর জন্যই করেছে। কিন্তু এই বেয়াদব মেয়ে কি বুঝবে আদৌ? এতদিন দূরে রেখেছি, এখন কাছে রাখবো। কোনো কথা শুনতে চাই না আর। এখন বুকে আসো। ইভানের কথায় নূর কোনো প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে রয়েছে। সোফার উপরে থাকা ছবির অ্যালবামটা দেখে পুনরায় বলে, ওই ছবিটা কোন মেয়ের ডক্টর সাহেব? ছবিটার দিকে তাকিয়ে সোজা সাপটা উত্তর, আমার বউয়ের। আপনার আরেকটা বউ আছে? ইডিয়েট। কি হলো বলছেন না কেন আপনি? বাকি কথাটা সম্পূর্ণ করতে পারল না। ইভানের চোখ রাঙানো দেখে মাথা নিচু করে নেয়। বিশ্বাস নেই দেখা গেল আরেকটা কথা বলার জন্য তাকে সোজা মাথায় তুলে আছাড় না মারে। আর যাই হোক, যেচে গিয়ে মারা যাওয়ার শখ নেই তার। এখনও সংসার বাচ্চা কাচ্চা দেখার বাকি আছে। নূরকে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি যেন আকাশচুম্বী হয়েছে তার। কখন বলেছে তার বুকে আসার জন্য, অথচ এই মেয়ের কোনো খবর নেই। এবার আর কিছু না বলে নিজে এগিয়ে যায় নূরের কাছে। একটানে বুকের সাথে মিশিয়ে নেয় নূরকে। এদিকে হুট করে হ্যাঁচকা টানে কিছুটা ভরকে যায় নূর। ইভানের বাহুডোর থেকে ছুটার প্রয়াস চালায়। লুক, লুক অ্যাট মি নোর। আই এম ভেরি টায়ার্ড। আই ওয়ান্ট রেস্ট। সো ডোন্ট ডিস্টার্ব মি। নূরের চিবুক উপরে তুলে ফিসফিস করে কথাটা বলে ইভান। ইভানের এমন ভারী কথায় মুহূর্তে লজ্জায় ছিটিয়ে যায় নূর। নূরের লজ্জা মাখা মুখশ্রী দেখে ইভানের ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে ওঠে। গভীরভাবে নূরের মাথায় একটি চুমু খেয়ে শক্ত করে মিশিয়ে নেয় বুকের মাঝে। এই মেয়েটি যে তার মুগ্ধময়ী, তার জীবনে যে ভালোবাসার শুভ্রতা নিয়ে আগমন করেছিল মেয়েটি। ও সখী রে, তুই কোথায় আছিস রে? সকাল সন্ধ্যায় আমি তোরে খুঁজে মরি রে। বেসুরেলা কণ্ঠে নিজে নিজে বাক্য মিলিয়ে গান গেয়ে চলছে ফারিস। আশেপাশে কে আছে তাতে তার কোনো ধ্যান নেই। সে তো আছে তার গানের জগতে। এক মনে গান গাইতে গাইতে ছাদে এসে উপস্থিত হয় ফারিস। কিন্তু ছাদের মধ্যে সে বাদে অন্য কারো উপস্থিতি টের পেতে চোখ বোলায় সেই দিকে। তার থেকে কিছুটা দূরে জুই দাঁড়িয়ে আছে। জুইকে এখানে দেখে পুনরায় পা বাড়ায় দরজার দিকে। থাকবে না এই ছাদে। তবে কিছু একটা ভেবে ছাদ থেকে না নেমে একপাশে দাঁড়ায় ফারিস। আবারও তার কণ্ঠে গানের সুর তুলে, ও সখী রে, তোরে খুঁজতে আইসা এক শাকচুনির দেখা পাইলাম রে। বেসুরেলা কণ্ঠে নিজে নিজে বাক্য মিলিয়ে গান গেয়ে চলছে ফারিস। আশেপাশে কে আছে তাতে তার কোনো ধ্যান নেই। সে তো আছে তার গানের জগতে। এক মনে গান গাইতে গাইতে ছাদে এসে উপস্থিত হয় ফারিস। কিন্তু ছাদের মধ্যে সে বাদে অন্য কারো উপস্থিতি টের পেতে চোখ বোলায় সেই দিকে। তার থেকে কিছুটা দূরে জুই দাঁড়িয়ে আছে। জুইকে এখানে দেখে পুনরায় পা বাড়ায় দরজার দিকে। থাকবে না এই ছাদে। তবে কিছু একটা ভেবে ছাদ থেকে না নেমে এক পাশে দাঁড়ায় ফারিস। আবারও তার কণ্ঠে গানের সুর তুলে, ও সখী রে, তোরে খুঁজতে আইসা এক শাকচুনির দেখা পাইলাম রে। জুইকে যে খোঁচা মেরে এই গানটা গাওয়া, এটা বেশ ভালোই বুঝতে পারছে সে। এই মুহূর্তে ফারিসকে সে কিছুই করতে পারছে না। তার এখন একটাই মাত্র লক্ষ্য, নীলাকে যেভাবেই হোক ভুল বুঝিয়ে ইভানের কাছ থেকে দূরে সরানো। এই মুহূর্তে যদি কোনোভাবে ফারিসের সাথে ঝামেলায় জড়ায়, তাহলে তার সমস্ত প্ল্যান পানিতে ভেসে যাবে। অগত্যা জেদ চেপে ছাদ থেকে নিচে চলে যায় জুই। জুই চলে যেতেই ফারিস তার হাতে থাকা ফোনটা দিয়ে মেসেজ দেয় একজনকে। বার্তাটি পৌঁছাতে তার চোখ খুশিতে মেতে ওঠে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে দূর আকাশের পানে তাকায়। চোখের সামনে ভাসিয়ে তুলে সেই 4 বছর আগের ঘটনা, অতীত। খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে একসাথে সবাই বসে আছে। আজাদ খান, রেহেনা খান, ওনার ছেলে আরিফ খান এবং ছেলের বউ মারিয়া খান। তাদের সাথে আছেন মারিয়া খানের ছোট বোন জারিফা ইসলাম এবং তার হাজবেন্ড মনিরুল ইসলাম। সাথে রয়েছে জারিফা ইসলামের 2 মেয়ে
বড় মেয়ে শশী আর ছোট মেয়ে জুই। খানবাড়ির বড় ছেলে আয়ান এবং ছোট ছেলে ইভান খানের বিয়ের কথা বলার জন্য দুই পরিবার একত্রে আছে এখন। আয়ান আর শশী একে অপরের সাথে রিলেশনে আছে অনেক দিন ধরে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নিবে কিনা তা নিয়ে সন্দেহ থাকায় এতদিন লুকিয়ে চুকিয়ে প্রেম করেছে, কিন্তু কালকে রাতে দুইজন বাগানে বসে গল্প করতে দেখে বিজ্ঞ আজাদ সাহেবের মনে সন্দেহ সৃষ্টি হয়। তিনি ধীর পায়ে এগিয়ে যান তাদের কাছে। এগিয়ে যেতে ওনার কানে ভেসে আসে আয়ানের কথা। শশী পাখি, একটু অপেক্ষা করো। এবার সত্যি সত্যি আমাদের সম্পর্কের কথা বলবো সবাইকে। দেখো, কালকেই বলে দিব। সাধারণত এই কথাটা আমার কাছে বলছো, তাতেই তোমার জান যায় যায় অবস্থা। আর এই কথাটা তোমার পরিবারকে বলবে, আমি বিশ্বাস করে নিব? সত্যি বলছি পাখি। তোমার এই সত্যি সত্যিই থাক, আর বলতে হবে না তোমাকে। দীর্ঘ 2 বছর ধরে তোমার এই কথা শুনে আসছি। অনেক হয়েছে তোমার এই কথা। এবার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিব। তারপর 1 বছরের মধ্যে একটা বাচ্চার জামাই নিয়ে তোমার বাড়িতে আসব। দেখবো কেমন মজা লাগে। এক প্রকার রাগ দেখে কথাগুলো শেষ করে শশী। এদিকে শশীর কথা শুনে আয়ান অবিশ্বাস হয়ে গেল। কি সাংঘাতিক কথা! আমি তোমার বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখি, এদিকে তুমি আমাকে বাচ্চার মামা বানানোর ধান্দায় আছো। ড্রামা কম করো মেয়ে। আমি বেঁচে থাকতে তোমার এই স্বপ্ন জীবনেও পূরণ হবে না। কথাটা শেষ করে একটু ভাব নিয়ে বসতে পেছন থেকে আজাদ সাহেব আয়ানের কান টেনে ধরে বলেন, তুমি বাংলা সিনেমাকেও হার মানাবে আমার বড় নাতি সাহেব। একটু কম করে অ্যাক্টিংটা করো। আল্লাহ কপাল করে আমাকে দুইটা নাতি দিয়েছে। বড় নাতি এখানে বসে প্রেম করে, আর এই কথাটা বাড়ির মানুষদের বলতে পারে না, ভয়ে হাঁটু কাঁপে তার। আর ছোট সাহেবের কথা বাদে দিলাম, সারাদিন নাকে টুকে রাগ নিয়ে ঘুরে বেড়ায়। কথাগুলো শেষ করে জোরে শ্বাস টানেন বৃদ্ধ আজাদ সাহেব। বয়স হয়েছে তার, একদমে এত কথা বলতে পারেন না তিনি। কান টেনে রাখা হাতটা এবার ছেড়ে দেন তিনি। ঝিমঝিম করছে এত উঁচুতে ধরে রাখার জন্যে। যৌবন বয়সে তিনি অনেক লম্বা ছিলেন, বয়স হওয়ার সাথে সাথে পেকে গেছেন। এদিকে আজাদ সাহেবের হাত থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে আয়ান বড় একটা ঢোক গিলে। এভাবে যে হাতে নাতে ধরা পড়ে যাবে এটা তার কল্পনাতেও ছিল না। ধরা যেহেতু পড়বই, তাহলে অন্য কারো কাছে পড়তাম। দাদুর কাছেই পড়তে হলো, না জানি এখন কি করে। আয়ানের বিড়বিড় করা কথাগুলো আজাদ সাহেব শুনতে না পেয়ে পুনরায় ওর কান টেনে ধরে। ওই হাতারাম, বিড়বিড় করে কি বলিস? জোরে বল, আমিও শুনি। আর তুমি এই বলদটাকে কি দেখে পছন্দ করলে? সামান্য একটা কথা বলতে পারে না? আজাদ সাহেবের হুট করে প্রশ্নে কিছুটা ভয় পেয়ে যায় শশী। কোনো রকম তোতলিয়ে বলে, আসলে দাদু, ওই যে আছে না। থাক মা, বুঝেছি। তোমাকে আর বলতে হবে না, তোমাদের দুজনের একই রকম অবস্থা। যা করার আমাকে করতে হবে। আয়ানের দিকে তাকিয়ে বলেন, প্রেম করতে পারো ভালো কথা, এই কথাটা তুই আমাকে বলতে পারতি। আমি না হয় বলে দিতাম সবাইকে। এখন যদি শশীমা তোকে ছেড়ে চলে যায়, তারপর কি করবি? দেবদাস হয়ে পথে পথে ঘুরে বেড়াবি? বাসার ভিতরে চল, তোদের দুটাকে আমি কালই বিয়ে দেব। দাদু, এমনটা করো না। এখন বললে দেখা গেল আমু বেলুন নিয়ে আমাকে তাড়া করবে। আয়ানের কথা শুনে থামে আজাদ সাহেব। এত বড় দামড়া ছেলে নাকি এখনো ভয় পায় মায়ের হাতের বেলুনের মার খাবে বলে? শোন, ভালোবাসার মানুষকে পেতে হলে এমন কয়েক বেলুনের বাড়ি সহজে পিঠে নেওয়া যায়। তোর থেকে ছোট থাকা অবস্থায় তোর দাদিকে পাওয়ার জন্য চাবুকের আঘাত পিঠে পড়েছে। আমি যদি এটা নিতে পারি, আর তুই আমার নাতি হয়ে সামান্য কটা বেলুনের বাড়ি নিতে পারবি না, তাহলে তুই পুরুষ মানুষ হলে কি করে? আজাদ সাহেবের কথা এবার আয়ানের মুখটা চুপসে যায়। বিড়বিড় করে বলে, দাদু, একটু আসতে বলো। পিছনে শশী আছে তো। তুমি আমার মান সম্মান শেষ করে দিলে দাদু। আমার না হওয়া বউটার সামনে এই কথাগুলো না বললেও পারতে। বউ তো এখন আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করবে। এমনি খেপে আছে বউ। এখন দেখা গেল আর বিয়ে করার জন্য রাজি হলো না, তখন কি হবে আমার? কি হবে আর? রাস্তায় রাস্তায় দেবদাসের মতো ঘুরে বেড়াবি। আজাদ সাহেবের এমন খোঁচানো কথায় আয়ান চুপ হয়ে যায়। যত কথা বলবে ততই কথা বাড়বে। পেছনে তার না হওয়া বউ আছে। দেখা গেল কখন জানি পিছন থেকেও তার না হওয়া বউ তাকে খোঁচা মেরে কিছু বলে দিল। তখন দেখা গেল বেচারা আয়ান দাদু আর নাত বউয়ের মাঝে ফেসে গেছে। তার থেকে বুদ্ধিমানের কাজ চুপ করে থাকা। তাদের কথার মাঝে খানবাড়ির গেট দিয়ে প্রবেশ করে ইভানের কালো গাড়িটা। গাড়িটা একপাশে সাইড করে বাড়ির সামনে এগোতে আজাদ সাহেব ইভানকে খোঁচা মেরে বলে, ওই দেখ, এসেছে নবাব চাচা। কে কোথায় আসো? খানবাড়িতে। এই ছোট রাজাকে ওয়েলকাম জানাও। আরে বা, এই তো দেখছি ওই নবাবের পিছনে নবাব মন্ত্রী রয়েছে। এই দুজনকে ওয়েলকাম জানাও। তোমাদের কি এখন বাড়িতে ফেরার সময় হয়েছে? আর একটু পরে আসতে। আজাদ সাহেবের কথায় ফারিস খুশি মুখে বলে,
সত্যি বলছো দাদু ভাই? তাহলে কালকে থেকে আরও দেরি করে আসবো বাসায়। কেউ কিছু বললে সোজা বলে দেবো তোমার কথা। চুপ কর বলো। আহ, কেউ কিছু বললে তোমার নাম বলে দিল। তো এতদিন যে মাঝরাতে বাড়িতে আসতি, মাঝে মাঝে যে আসতি না, এই নিয়ে কিছু বললে কি কোনো উত্তর দিয়েছে তোর সাথেরটা? সহজ সরল ফারিস মাথা ঝাঁকিয়ে না জানায়, তারপর বলে, আমি কিন্তু বলদ নই দাদু ভাই। এত কিছু বললেন ইভানকে খোঁচা মেরে। তাতেও কোনো সাড়া না পেয়ে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। ইভানের চুপ করে থাকাটা যেন ওনার জন্য আগুনে ঘি ঢালার সমান। ইভানকে ওনার না রাগালে যেন শান্তিতে দিন কাটে না। আজ সারাদিন ইভানকে একটু চোখের দেখাও দেখেনি, তাই তো এতটা রাত জেগে আছেন তিনি। কখন আসবে তার আদুরে ছোট নাতি আর তিনি জ্বালাবেন। আজকের রাত জাগাটা যেন ওনার লাভই হয়েছে। বড় নাতির কার্যকলাপ হাতে নাতে ধরা পড়েছে। শেষ মুহূর্তে ছোট নাতির দেখা। ইভানকে আবারও খোঁচা মেরে বলেন, তুই বলত না, তোর লগেরটা বুড়ো বলত। বয়স যে হচ্ছে কোনো খবর আসে নেই। 2 দিন পর তো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাবো না। মাথার মধ্যে দেখ কত বড় বড় পাগলের মতো চুল। আজাদ সাহেবের এবার খোঁচা মারা কথাটা কাজে দিয়েছে। এতগুলো মানুষের সামনে ইভানকে বলদ, বুড়ো, পাগল বলাটা যেন ওর পছন্দ হয়নি। বয়স কত হবে ওর? 24-এর ঘরে আছে। আর এই বয়সে যদি বলে তার জন্য নাকি বউ পাওয়া যাবে না, সে বুড়ো, তাহলে কার জন্য বউ পাওয়া যাবে? কথাটা ভাবতেই নাক মুখ কুঁচকে ইভানের। উল্টো আজাদ সাহেবকে বলে, আমি বুড়া নই, তুমি বুড়া। ঠিকই বলেছে। আমার বাপের সাথে আমার দাদাও বুড়া। বেয়াদব ছেলে। তুমি বিয়াদবের বাপ। ইভানের কথার বিপরীতে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না আজাদ সাহেব। সবার সাথে তিনি কথায় পেরিয়ে উঠল, ইভানের সাথে পারেন না। শুধু শুধু ও মাঝে থেকে তার ছেলেকেও টানলো এখানে। তার ছেলেটা যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই বলতো, বাবা, তোমাদের দাদা নাতি যুদ্ধের মাঝে আমাকে কেন টানলে? এদিকে ইভানের কথায় আজাদ সাহেবকে চুপ করে যেতে দেখে আয়ান মুখ টিপে হাসি আটকায়। এতক্ষণ তাকে এই লোক জ্বালিয়েছে, এখন ইভানের পিছনে লেগেছে। ইভানের সাথে কথায় না পেরে আজাদ সাহেব পুনরায় মনোযোগ দেন আয়ানের দিকে। এই তুই হাসছিস কেন? আজাদ সাহেবের কথায় আয়ান থতমত খেয়ে যায়। আমি হাসছি না তো দাদা ভাই। ওই দেখো, ইভান ভিতরে চলে গেছে। তাড়াতাড়ি চলো, ওকে একটু জ্বালাবে তো। এক প্রকার কথাগুলো শেষ করে তাড়াতাড়ি প্রস্থান করে এখান থেকে। এখানে থাকলে নিশ্চিত এই লোক আবারও তাকে কথা শোনাবে। শেষে দেখা গেল তার যে একটু মান সম্মান আছে এটাও শেষ করে দিবে। আমি বুড়া নই, তুমি বুড়া। তোর বাপ পুরা। ঠিকই বলেছে। আমার বাপের সাথে আমার দাদাও বুড়া। বাবা, তোমাদের দাদা নাতি যুদ্ধের মাঝে আমাকে কেন টানলে? এই তুই হাসছিস কেন? আমি হাসছি না তো দাদা ভাই। ওই দেখো, ইভান ভিতরে চলে গেছে। তাড়াতাড়ি চলো, ওকে একটু জ্বালাবে তো। ছেলেদের কোনো খোঁজ খবর রাখিস? কিছু হয়েছে? হয়েছে না, হবে। কি হবে? তোর বড় ছেলের বিয়ে। আজাদ সাহেবের কথায় আরিফ সাহেব থমকালেন, বললেন, একটু বুঝিয়ে বলো বাবা। এতদিন ধরে এই ছেলেটাকে বিয়ের কথা বলছি, অথচ কথাটা কানেই তুলেনি। তাহলে এখন কি করে? তোমার বড় ছেলে কানে কথা তুলবে কিভাবে? সে তো বংশের লাঙ্গল ধরে চলছে। আজাদ সাহেবের কথাটা বুঝতে না পেরে বলে, মানে? আয়ান আর শশী মামনি একে অপরকে পছন্দ করে। তুমি জানলে কি করে? কাল রাতে ওদের হাতে নাতে ধরেছি আমার বোকা ছেলে। কিন্তু কি? কোনো কিন্তু নয়, আজকে সবাইকে জানাবো এটা, তারপর বাকি কাজ। কথাটা শেষ করে বাড়ির ভেতরের দিকে পা বাড়ান। খানবাড়ির ডাইনিং টেবিলে সকালের নাস্তা করার জন্য উপস্থিত আছেন। সবার নাস্তা করা প্রায় শেষের দিকে এলে আজাদ সাহেব গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। সবাই আজাদ সাহেবের দিকে তাকালে তিনিও সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখে নেন। সবার চোখে মুখে আগ্রহ জেগে আছে। এক পলকে সবাইকে দেখে গম্ভীর স্বরে বলেন, আজ দুপুরে সবাই বাড়িতে থাকবে, কারো অনুপস্থিতি যেন না হয়। সবার সাথে আজ জরুরি কিছু কথা আছে। আর শশী, তুমি তোমার পরিবারকে আসতে বলো এখানে। আজাদ সাহেবের কথায় শশী আলতো মাথা নাড়ায়। সবার নজর এবার শ্রেয়ার উপরে পড়তেই কোনোভাবে খাবার শেষ করে চলে যায় টেবিল ছেড়ে। শশী চলে যেতে আরিফ সাহেব আয়ানের কান টেনে ধরেন। কতদিন ধরে এসব? কতদিন ধরে যে বলছি বিয়ের কথা শুনছিস? তোর পছন্দের কেউ যে আছে এটা বলে দিলে কি এত চিন্তা করতে হতো আমাদের? আরিফ সাহেবের কথায় আয়ান তার কান ছাড়াতে ছাড়াতে বলে, আগে তো আমার কান ছাড়ো, রাতে কান টেনেছে দাদা ভাই, আর এখন তুমি। আমার কানটা ছিঁড়ে গেলে তো এবার পরে বিয়ের আগেই বউ আমাকে ছেড়ে চলে যাবে। বাহানা স্বরূপ বলবে এই কান ছিঁড়া ছেলেকে আমি বিয়ে করব না। তখন তো আমি বিয়ে সংসার করার আগেই বিধবা হয়ে যাব।
আয়ানের কথার বিপরীতে এবার ফারিস অবাক সুরে বলে, কি বলো এসব আয়ন ব্রো? বিধবা? আমি তো জানি মেয়েরা বিধবা হয়, আর তুমি ছেলে, ছেলেরা কিভাবে বিধবা হয় বলো? দেবদাস হয়ে যাবে, দেবদাস। ফারিসের এমন গা জ্বালানো কথায় আয়ান যেন বিরক্ত হয়, খোঁচা মেরে বলে, দোয়া করে দিলাম তোর হবু যেন বিয়ের আগে পালায়, তখন বুঝতে পারবি কেমন লাগে। আয়ানের কথাটাকে ফারিস ওর মোটেও পছন্দ করেনি, তাই ব্যঙ্গ করে বলে, এ তখন বুঝতে পারবে। তোমার মতো এমন বউ পাগল না। কেমন ভাই বিয়ের আগে বউ ছাড়া কিছু বোঝে না। ফারিসের কথা শেষ হওয়ার সাথে সাথে ইভান আগুনে ঘি ঢালার মতো বলে, বাপ দাদা যেখানে বউ ছাড়া কিছুই বোঝে না, সেখানে নাতি তো বিয়ের আগে বউয়ের পাগল হবেই। ইভানের কথায় যেন বোম ফাটলো ড্রয়িং রুমে। আরিফ সাহেবের মুখের পানি হিচকে বের হয়ে আসলো। আজাদ সাহেবের মুখটা চুপসে এলো। এবার কিছু বলার আগে আরিফ সাহেব বলেন, বেয়াদব ছেলে, তোমার গুরুজন আমরা। আর এটা বউ পাগলা নয়, বউয়ের জন্য ভালোবাসা বলে। তুমি কি বুঝবে এসবের? ভালোবাসা নাকি বউয়ের আঁচল ধরে পিছন পিছন ঘোরা? ইভানের এবার কথায় কটমট করে তাকান আরিফ সাহেব। কিছু বলতে না পেরে পাশে কিচেনে থাকা মারিয়া খানকে জোরে ডেকে বলেন, মারিয়া, তোমার এই বেয়াদব ছেলেকে কিছু বলে যাও। তাকে মানুষ করার জন্য দেশের বাইরে পাঠিয়েছিলে, এই কি তার নমুনা? মানুষ হওয়ার পরিবর্তে আজ তো একটা বেয়াদব হয়ে এসেছে। আজাদ সাহেবের কথায় তেমন কোনো পাত্তা দিলেন না মারিয়া খান। আপন মনে তিনি তার কাজ করেই চলছেন। এদিকে মারিয়া খানের থেকে কোনো সাড়া না পেয়ে বিড়বিড় করে বলেন, বেয়াদব মহিলা, যেমন মা তেমন তার ছেলে, মা ভক্ত ছেলে। আরিফ সাহেবের এবারের কথাটিও মাটিতে পড়তে দিল না ইভান। খোঁচা মেরে বলে, তুমি বউভক্ত জামাই। কথাটা বলতে বলতে ডাইনিং টেবিল ত্যাগ করে ইভান। আরিফ সাহেব এবার কিছু বলতে গেলে আজাদ সাহেব ইশারায় থেমে যান। অসহায় মুখ করে তাকান তিনি। এটাই বুঝতে পারেন না এমন বেয়াদব ছেলে কিভাবে হলো। কই তার বড় ছেলেটা তো এমন না। এই মুহূর্তে রাগ কমাতে না পেরে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এদিকে বাপ ছেলের মাঝে বেচারা ফারিস না পারছে হাসতে আর না পারছে আটকে রাখতে। এদিকে পেট ফেটে হাসি আসছে তার। এখন এই ডেঞ্জারাস জায়গায় হাসি দিলে দেখা গেল আরিফ সাহেবের সমস্ত রাগ তার উপর পড়বে। তাই বাঁচার জন্য কোনো রকম ফারিস ইভানের পিছনে চলে যায়। ঘড়ির কাঁটা এখন বিকেল 4:25 ঘরে। ড্রয়িং রুমে খানবাড়ির সবাই উপস্থিত আছেন, শুধু ইভান ছাড়া। পাশাপাশি শশীর পরিবারের শশীর মা জারিফা ইসলাম, শশীর বাবা মনিরুল ইসলাম এবং শশীর ছোট বোন জুই। লজ্জায় রাঙিত হয়ে মাথা নিচু করে বসে আছে শশী। গাঢ় নীল রঙের শাড়ির পরনে মাথায় ঘোমটা দেওয়া। পাশের আয়ান নীল রঙের শার্ট পরে আছে। সবার চোখের আড়ালে আয়ান বারবার শশীর হাত ধরতে চাচ্ছে, কিন্তু শশী বারবার তার হাত সরিয়ে নিচ্ছে। এদিকে দুইজনের এমন কাজ দেখে মারিয়া বেগম আদেশ সুরে বলেন, তোমরা দুইজন এখন রুমে যাও। আচ্ছা আম্মু। মারিয়া খানের কথা শেষ হওয়ার সাথে সাথে আয়ান শশীর হাত ধরে উঠে দাঁড়ায়। সে তো এতক্ষণ এটাই চাইছিল, কখন আলাদা করে তার সদ্য বিয়ে হওয়া বউটাকে একটু কাছে পাবে। কোনো রকম সময় নষ্ট না করে সম্মতি নিয়ে রুমের মধ্যে চলে যায়। শশীরা চলে যেতে জারিফা ইসলাম জুইকে চোখ দিয়ে ইশারা করতে জুই আস্তে করে চলে যায় এখান থেকে। এই তো কিছুক্ষণ আগে দুই পরিবারের মতামত নিয়ে একজন হুজুরকে ডেকে আপাতত সাদামাটাভাবে বিয়েটা হয়েছে। মাসখানেক পর বড় করে অনুষ্ঠান করবেন। আয়ান চলে যেতে এবার মনিরুল ইসলাম গলা খাকারি দিয়ে বলেন, আমি বলছিলাম কি, এক মেয়ে তো আপনার কাছে তুলে দিলাম, বড় শান্তি লাগছে এখন। আপনাদের কাছে মেয়েটা আমার সুখে থাকবে। আত্মীয়তার মাঝে আবার আত্মীয়তা করে ভালোই হয়েছে। আমাদের সম্পর্কটাও এখন গভীর হয়েছে। আগে সম্পর্ক ছিল বোন আর বোনের জামাই, এখন বেআই বেআইনের সম্পর্কে পরিণত হয়েছে। এখন যদি আপনাদের ছোট ছেলের হাতটা আমার ছোট ছেলের মেয়ের জন্য রেখে দিতেন, ইভানের সাথে জুইকে বেশ মানাবে। একদমে কথাগুলো শেষ করে উত্তরের জন্য সবার দিকে তাকান মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের কথায় মারিয়া খান তার স্বামীর দিকে তাকান। মারিয়া খানের দৃষ্টি বুঝতে পেরে আরিফ খান বলেন, ওদের তো এখন বিয়ের বয়স হয়নি, আর কিছুদিন পার হোক, তারপর না হয় আবার এটা নিয়ে আলোচনা করব। আরিফ সাহেবের কথাটা যেন পছন্দ হয়নি জুইয়ের মা বাবার কাছে। জারিফা ইসলাম বলেন, আপনার কাছে কি আমার ছোট মেয়েটাকে আপনার ছেলের বউ হিসেবে মানায় না? আমার মেয়েটা কি খুব খারাপ? জারিফা ইসলামের কথা এবার রেহানা খান বলেন। রেহানা খানের কথা শেষ হতে মনিরুল ইসলাম বলেন, তাহলে আমরা শুধু ওদের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখি। আমরা যা বলবো তাতে সম্মতি আছে জুইয়ের?
আজাদ সাহেব কথাটা শেষ করে টেবিল থেকে এক গ্লাস পানি পান করেন। জারিফা ইসলাম এবার দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, আমার মনে হয় না এমন কিছু করবে ইভান। তাছাড়া জুঁইয়ের সাথে ইভানের অনেক মিল আছে। আমার বিশ্বাস সবাই মিলে বললে ইভান বুঝবে। আমার ছেলেদের ওপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে পছন্দ করি না। তারা যে ভালো মনে করবে তাই হবে। একদমে কথাগুলো শেষ করে নিজের রুমের দিকে অগ্রসর হন আরিফ সাহেব। তাদের কথোপকথনের মাঝে ফারিসের ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসে। মেসেজটা সিন করে আস্তে করে প্রস্থান করে ড্রয়িং রুমে। বাগানের দিকে চলে যায়। বাগানে যেতে ইভানের পাশে বসে থাকা জুঁইকে দেখে বাগানের একপাশে সবুজ ঘাসের উপর লেপ্টে বসে ফারিস। দূরে ফারিসকে দেখে ইভান এগিয়ে আসে। এত জায়গা থাকতে এখানে কেন বসেছিস? তুমি তোমার কথা চলা বউয়ের সাথে বসে আছো, তাই এখানে বসেছি আমি। কথা চলা বউ মানে? ড্রয়িং রুমে তোমার আর জুই ভাবির বিয়ের কথা চলছে, তাই বললাম। ফারিসের কথা ইভান চুপ করে কিছু একটা ভাবে। তার মাঝে জুঁই এগিয়ে আসে তাদের দিকে। জুঁইকে এগিয়ে আসতে দেখে ফারিস বলে, আমি যাচ্ছি ভেতরে, তোমার শেষ হলে এসো, বাইরে যেতে হবে। ফারিসের কথা ইভান চুপ করে সামনে এগিয়ে যায় বাড়ির ভেতরে। ভেতরে যেতেই আজাদ সাহেব ডাক দেন ইভানকে। এগিয়ে যেতেই বলেন, তোমার কি কোনো পছন্দের মানুষ আছে দাদা ভাই? তোমার বউ আমার পছন্দের মানুষ। ইভানের এমন কথায় আজাদ সাহেব বিরস মুখে বলেন, আমার বইয়ের উপর থেকে তোমার নজর সরাও। তোমার সাথে জুই মামুনির সঙ্গে মিল করার কথা চলছে, তোমার মতো কি? কিছুই না, তোমার বউকে আমার কাছে দিয়ে দাও, তোমার জন্য আমি নতুন বউ খুঁজে আনবো। কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে অগ্রসর হয় ইভান। ইভানের এমন বেখেয়ালি আচরণ আজাদ সাহেবের মোটেও পছন্দ না। আদরের ছোট নাতি কিছুই বলতে পারেন না। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়। পান থেকে চুন খসলে তার রাগ মাথায় চড়ে। কথাটা ভেবেই একটা নিঃশ্বাস ছাড়েন আজাদ সাহেব। পিছন থেকে কারো জড়িয়ে ধরার স্পর্শে ফারিস চমকে ওঠে। পিছনে কে আছে দেখার জন্য ঘুরতে চাইলে বাধা দেয় জড়িয়ে থাকা মানুষটা। বাধা দেওয়ার জন্য বিরক্ত হয় ফারিস। মেয়েটা যে জুই এটা সে বেশ ভালোই বুঝতে পারছে। হয়তো তাকে ইভান ভেবে জড়িয়ে ধরেছে, কিন্তু ইভানও যে রুমে আছে। তাদেরকে একসাথে দেখলে সন্দেহ করতে পারে ইভান ওয়াশরুমে আছে অনেকক্ষণ যাবৎ, হয়তো গোসলে। যে কোনো সময় বের হয়ে যেতে পারে। বের হয়ে যদি দেখে তারই হবু বউ তার ভাইকে জড়িয়ে ধরে আছে, তাহলে ঝামেলা হবে। কথাগুলো ফারিসের মস্তিষ্কের মধ্যে জানান দিতে জুইকে ছাড়ার জন্য টান দেয়। এদিকে হুট করে এত জোরে টান দেওয়ায় তাল সামলাতে না পেরে ফারিসকে সহ নিয়ে দুজন পড়ে যায় বেডের উপর। জুই নিচে, তার উপর ফারিস। এমন আপত্তিকর সময়ে ওয়াশরুম থেকে বের হয় ইভান। দুজনকে এই অবস্থায় দেখে তার চোখ মুখ কুঁচকে আসে। এদিকে ইভানের জায়গায় ফারিসকে দেখে অনেকটা অবাক হয়ে যায় জুই। ফারিসের চোখে মুখে বিরক্তির ছাপ। তাদের দুজনকে এভাবে দেখে ইভান কিছু বলবে তার আগে দুজন উঠে দাঁড়ায়। ফারিস ইভানকে কিছু বলার জন্য মুখ খুলতে জুই কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কিছু করিনি ইভান, সব ফারিস করেছে জোর করে। আমি তোমার কাছে এসেছিলাম ইভান, কিন্তু হঠাৎ ফারিস আমাকে জড়িয়ে ধরে। ওর কাছ থেকে ছোটার জন্য চেষ্টা করতেই আমাকে ব্যাটের সাথে চেপে ধরে। ও ও আমার সাথে বাজে কিছু করতে চাচ্ছিল ইভান। তুমি না আসলে অনেক খারাপ কিছু হতো আমার সাথে। এক প্রকার ভয়ে মিথ্যে বলে জুই। ইভান যেন তাকে সন্দেহ না করে, ভুল যেন না বুঝে। কথাগুলো শেষ করে কান্নার শব্দ বাড়িয়ে দেয় জুই। এদিকে জুইয়ের এমন মিথ্যা কথা ফারিসকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দেয়। এই মুহূর্তে তার কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না। এভাবে যে তার নামে মিথ্যা কথাটা বলবে এটাই ভাবতে পারছে না ফারিস। ফারিস চোখ তুলে ইভানের দিকে তাকায় কিছু বলার জন্য, কিন্তু ইভান হাত দিয়ে চুপ করিয়ে দেয় ফারিসকে। ইভানের তীক্ষ্ণ দৃষ্টি জুইয়ের উপর। তোমার এই কান্না থামাও জুই, ফ্যাচ ফ্যাচ কান্না আমার বিরক্ত লাগছে, এখান থেকে যাও তুমি। কথাটা বলে ড্রেসিং টেবিলের উপর থেকে তার ফোনটা হাতে নেয়। এদিকে ইভানের গম্ভীর কণ্ঠে জুই আরও শব্দ করে কান্না তোলে, হিচকি তুলে বলে, বিশ্বাস করো ইমান, আমি কিচ্ছু করিনি। ফারিসকে তো আমার ভাইয়ের দৃষ্টিতে দেখতাম, কিন্তু ফারিস আমার সাথে এমন কিছু করবে আমি বুঝতে। তোমার এই ফালতু কথা বন্ধ করো, এখান থেকে বের হয়ে যাও বেয়াদব মেয়ে। লাস্ট বারের মতো বলছি, আর একটা কথা বললে তোকে সোজা খুন করব। ইভানের হুঙ্কারে কেঁপে ওঠে ফারিস। জুই কিছুক্ষণ আগে ইভান শান্ত ছিল, হুট করে এতটা রেগে যাওয়ায় ব্যাপারটা বুঝতে পারছে না ফারিস। এই মুহূর্তে কিছু বলতেও পারছে না ইভান না করার কারণে, কিন্তু সত্যিটা না বলা অবধি তার শ্বাস নিতেও পারছে না শান্তিতে। ইভানের চেঁচামেচিতে সকলে উপস্থিত হয় তার রুমে। জুইকে কান্নারত অবস্থায় দেখে জারিফা ইসলাম মেয়েকে জড়িয়ে ধরেন। কি হয়েছে ইভান? জুই কান্না করছে কেন? আর তুই এত রেগে আছিস কেন? আয়নের প্রশ্নে জুয়ের কান্নার বেগ আরো বেড়ে যায়। হিচকি তুলে বলে,
বিশ্বাস করুন, আমার ফারিসের সাথে কোনো সম্পর্ক নেই। ফারিস আমাকে বাজেভাবে ছুঁতে চেয়েছে। জুয়ের কথাটা শেষ হওয়ার সাথেই মনিরুল ইসলাম শক্ত হাতে ফারিসের গালে থাপ্পড় লাগায়। হুট করে এমন হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। ইভানের রাগ যেন এবার আকাশ ছুঁই ছুঁই। কেউ এসে তার বাড়িতে তারই লোককে আঘাত করুক, এটা তার মোটেও পছন্দ নয়। দাঁত চেপে বলে, আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? আমি তোমার আঙ্কেল ইভান। তুমি ওই একটা চরিত্রহীন ছেলের জন্য আমার সাথে রাগ দেখিয়ে কথা বলছো? চরিত্রহীন আমার ভাই নয়, আপনার মেয়ে চরিত্রহীন। দাঁত চেপে কথাটা বলে ইভান। তুমি এখনো ফারিসের কথা বলছো ইভান? তুমি তো দেখেছো কিভাবে ফারিস, আর তার আগে ঘটনা তুমি দেখোনি, তাই এমনটা বলতে পারছো। জুয়ের বারবার মিথ্যা কথা ইভান পরপর দুইটা থাপ্পড় দেয় জুয়ের গালে। শক্ত হাতের থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। শশী এবার রেগে বলে, তুমি আমার বোনকে মারতে পারো না ইভান। ফারিসকে শাসন করো। ফারিস এমন কিছু করতে চেয়েছে বলেই তো আমার বোন বলেছে, নয়তো ওর এসব বলার মানে কি? আমার বোনের চোখে পানি তুমি দেখো না? জুই সম্পর্কে তোমার হবু বউ হবে, আগে জুইকে বিশ্বাস করো। শশীর কথাগুলো যেন ছিল আগুনে ঘি ঢালার মতো। কোনো উত্তর না দিয়ে ফারিসের মুখ পানে তাকায় ইভান, যে কিনা এখনো ছলছল চোখে তাকিয়ে বলছে, আমাকে তুমি ভালো করে চেনো ইভান ব্রো। তুমি জানো আমি এমনটা করিনি। আমাকে বিশ্বাস করো। আমি তোমার আশায় এখনও চুপ করে আছি। তুমি সবার চোখে ভুলটা ভেঙে দেবে। ফারিসের না বলা কথাগুলো ইভান অতি সহজেই বুঝে যায়। তার থেকে মাত্র 2 বছরের ছোট চঞ্চল ছেলেটা সারাদিন ইভানের সাথে কাটায়। ইভান সামনে এগিয়ে তার রুমে দেয়াল টিভি অন করে হাতে থাকা ফোনটা কানেক্টেড করে। মুহূর্তেই সামনের স্ক্রিনে ভেসে আসে সম্পূর্ণ ঘটনা। সবটা দেখতেই সবাই ফারিসের দিকে তাকায়। আজকের পর থেকে আপনারা আর আপনার এই চরিত্রহীন মেয়েকে যেন এখানে বাড়িতে না দেখি। দুই ছোট মানুষ একটু ভুল করেছে, ক্ষমা করে দাও ইভান। মারিয়া খানের কথায় ইভান ঠান্ডা স্বরে বলে, তোমার বোনের মেয়ে হয়ে কোনো কথা বলবে না আম্মু। আমি যা বলেছি তাই হবে। যদি না হয় তাহলে আমি থাকবো না এখানে। জুই তোমার হবু বউ হয়, কিন্তু তাছাড়া ও তোমার জীবনে ওই থাকবে। কিসের হবু বউ বলছো বারবার? কার মতামত নিয়ে তোমরা বিয়ে ঠিক করেছো? ওর মতো মিথ্যাবাদী চরিত্রহীন মেয়েকে আমি কখনোই গ্রহণ করব না। আজকের পর থেকে আমার সামনে যেন না দেখি। ইভানের অপমানজনক কথা এবার মনিরুল ইসলাম বলেন, ঠিক আছে ইভান, তুমি আর রাগ করো না। আমি চলে যাচ্ছি এখান থেকে। তোমরা চলো এখান থেকে বাসায়। কথাটা বলেই মনিরুল ইসলাম তার 2 মেয়েকে নিয়ে বেরিয়ে যান। জারিফা ইসলাম মারিয়া খানের দিকে তাকান। মারিয়া খান চোখের ইশারায় বোনকে কিছু বোঝাতেই মাথা নাড়ান। নিঃশব্দে প্রস্থান করেন রুম থেকে। ফারিস দাদু ভাই, কিছু মনে রেখে নয় সব। হুট করে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। আমার দাদু ভাইদের হাসি খুশি দেখতে চাই। আজাদ সাহেবের কথার সাথে তাল মিলিয়ে এবার রেহানা খানও ফারিসের মাথায় হাত বুলিয়ে বলেন, দাদু ভাই, ওদের কথা কিছু মনে করো না। এমন পরিস্থিতি কারো মাথা ঠিক ছিল না, তাই এমন ব্যবহার করেছে। আমাদের উচিত ছিল সবার থেকে সবটা শোনা। আমি কিছু মনে করিনি। ওনারা গুরুজন, আমার এমন শাসন করবে আমি কিছু মনে করিনি। ফারিসের হাসি মাখানো কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন সবাই। এখন ইভানকে বোঝানো কঠিন হয়ে পড়বে। আচ্ছা তোমরা থাকো। কথাটা শেষ করে রেহানা খান সবাইকে যার যার রুমে যাওয়ার জন্য বলেন। সবাই চলে যেতেই ফারিস ইভানের দিকে চোখ তুলে তাকায়। আয়ান ফারিসের কাঁধে চাপড় দিয়ে বলে, আরে চিল, এই মেয়েদের মতো পেঁচামুখ মানায় না তোকে। এখন একটু গেম খেলবো, তারপর 3 জন তাল মিলিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব। কি বলিস ইভান? আয়ানের কথায় ইভান সম্মতি দিতেই ফারিস ইভানকে জড়িয়ে ধরে বলে, ব্রো তুমি রেগে নাই তো? বিশ্বাস করো আমাকে। ফারিসের সম্পূর্ণ কথা শেষ করার আগে আয়ান ছোট 2 ভাইকে আগলে নেয়। গম্ভীর স্বরে বলে, তোর কোনো অপরাধ নেই এখানে, সবটাই তো দেখলাম। আর সব থেকে বড় কথা, আমরা 3 জনই একসাথে বেড়ে উঠেছি। ভালো করেই জানা আছে কে কি করতে পারে, তাই এসব বাদ। আর আমরা কেউ তোকে ভুল বুঝিনি। আয়ানের কথার সাথে ইভান সায় দেয়। ফারিস জোরে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এতক্ষণ বড় একটা অপরাধবোধ কাজ করছিল মনে। এমন সময় ইভান 2 জনকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বর্তমান ধাক্কার সাথে সাথে ফারিসের হুঁশ ফিরে। অতীতের পাতায় এতটাই ডুবেছিল, বর্তমানের খবর নেই। কোন জগতে চলে গেছিলি? কখন থেকে তোর পিছনে এসে দাঁড়িয়ে আছি? আয়ানের আগে কথায় ফারিস ছোট করে বলে, তাই বলে এভাবে ধাক্কা দিবে? আর একটু হলে তো হার্ট অ্যাটাক করে উপরে চলে যেতাম।
বাড়িতে এত বড় নাম করা কার্ডিওলজিস্ট থাকতে নিশ্চয় তোরে হার্ট অ্যাটাক করে ওপরে পাঠানো থাকে আটকাতো। হুম। তো এই কল্পনায় তো মনে হয় বিয়ে করে বাসরটাও শেষ করে ফেলেছিস। বিয়ে হয়নি আর বাসর, বড় করে একটা চাকাকে এসেছে। কল্পনার জগৎ থেকে বের তো করলে একটু আগেই করতে, অন্তত চাকা খাওয়া থেকে বেঁচে আসতাম। তুমি কাজটা ঠিক করনি। কথাটা বলেই মন খারাপের ভান করে নিচে চলে যায়। ফারিসের এমন কাজে আয়ান বোকা বনে যায়। কি থেকে কি হয়ে গেল সবটাই তার মাথার উপর দিয়ে গেল। সোফার সাথে নূরকে চেপে ধরে আছে ইভান, চোখে মুখে তার রাগের আভাস, পারছে না এই মাথায় তুলে আছাড় মারতে। রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, তোকে বলেছিলাম না বাড়ির বাহিরে না যেতে, তাহলে গেলি কেন তুই? কিছু বলি না বলে তুই মাথার উপরে উঠছিস। তোর কলিজাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তোকে তুমি নূরমামনিকে এভাবে সবার সাথে চেপে ধরে আছো কেন? ইভানের কথার মাঝে আরিফ সাহেবের কথায় বিরক্ত হয়, বিরক্ত মাখা কণ্ঠে বলে। বউকে চুমু খাবো তাই? ইভানের এমন কথায় মুখ চুপসে যায় আজাদ সাহেবের। ইচ্ছে হচ্ছে নিজের মাথাটা ফাটাতে, কোনো কিছু বলতে চেয়েও থেমে গেলেন। কথা না বলে চলে যান তিনি। সময় চলমান, নিজ গতিতে চলাই তার নিয়ম। বহমান নদীর মতো সামনে এগিয়ে চলা ছাড়া আর কিছুই করার নেই। ইভান আর নূরের বিয়ে হয়েছে 5 মাসের উপর হয়ে গেছে। আয়ানার শশীর মন মালিন্য অনেকটাই কমে এসেছে। হয়তো কিছুদিনের মাঝে সব ভুলে নতুন করে তাদের পূর্ণতা আসবে। এত কিছুর মাঝে ইভান আর নূরের সম্পর্কেরও পরিবর্তন হয়েছে। নূরের উপর রাগ দেখানোটা যদিও কম, তবে কথার বিপরীতে চললে রাগ আকাশচুম্বী তার। এদিকে হাজারো বারণ করার পর ইভানের কথার বিপরীতে চলাটা যেন তার রুটিন হয়ে গেছে। এই যে আজও বাড়ির বাহিরে চলেছে, সেই থেকে ইভান রেগে আছে। সারাদিন রোগী, অপারেশন, ডিউটি, এসবের প্যারার জন্য এমনি মাথা গরম থাকে তার। দিন শেষে এসে যদি বউকে চোখের সামনে দেখে তাহলে কার না মেজাজ খারাপ হবে। ইভানেরও এখন এমনটাই হচ্ছে। দিনগুলি এখন সন্ধ্যা, অথচ তার একমাত্র বউ বাড়িতে নেই, কোথাও ঘুরতে বেরিয়েছে। এই নিয়ে এখন পুরো ড্রয়িং রুম পায়চারি করে বেড়াচ্ছে। তবে বেশিক্ষণ পায়চারি করতে হয়নি, এর মাঝে নূর চলে আসে। আসার সাথে সাথে সোফার সাথে নূরকে চেপে ধরে ইভান, চোখে মুখে তার রাগের আভাস। পারছে না এই মাথায় তুলে আছাড় মারতে। রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, তোকে বলেছিলাম না বাড়ির বাহিরে না যেতে, তাহলে গেলি কেন তুই? কিছু বলি না বলে তুই মাথার উপরে উঠছিস। তোর কলিজাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তোকে এতটা সাহস দিয়েছে কে বল আমাকে না জানিয়ে ঘুরতে যাওয়া? ইভানের কথায় নূর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু। খুশি মনে বাড়িতে আসতেই যে ইভানের এমন আক্রমণের শিকার হবে এটা কল্পনাতেও ছিল না। থাকলে হয়তো এতটা দুঃসাহস নিশ্চয়ই দেখাতো না। মুখ ফুটে কিছু বলতে নিবে তার আগে পেছন থেকে আরিফ সাহেব ধমকে বলেন, তুমি নূরমামনিকে এভাবে সবার সাথে চেপে ধরে আছো কেন বেয়াদব ছেলে? ইভানের কাজের মাঝে আরিফ সাহেবের বাধায় বিরক্ত হয়। যাকে প্রশ্ন করা হয়েছে তার উত্তরের খবর নেই। পেছন থেকে তার কাজে বাধা দেওয়ায় বিরক্তিমাখা কণ্ঠে বলে, বউকে চুমু খাবো তাই এভাবে চেপে ধরে রেখেছি। ইভানের এমন কথায় মুখ চুপসে যায় আজাদ সাহেবের। ইচ্ছে হচ্ছে নিজের মাথা ফাটাতে। কেন গেলেন এই বেয়াদব ছেলেকে জিজ্ঞাসা করতে? তিনি তো জানতেন তার এই তেরা ছেলে জীবনের সোজা কথার উত্তর দিবে না তার। কি হলো বলছিস না কেন? মুখে কি এখন কুলো পেটে রেখেছিস? অন্য সময় তো তোর মুখে খই ফুটে। তুই কার সাহসে আমাকে না জানিয়ে গিয়েছিস? তুমি ওকে এভাবে বকতে পারো না ইভান দাদু ভাই, আমাদের সাথেই তো নিয়েছি। এত রিয়াক্ট করে কি আছে? তুমি দূরে থাকো ওর কাছ থেকে। এক প্রকার রাগ দেখে কথাগুলো বললেন রেহেনা খান। দাদিমার কথা ইভান ঘুরে তাকায়। দরজায় কাছে সবাইকে আসতে দেখে চোখ মুখ কুঁচকে আসে তার। সাদাত আঙ্গুল দিয়ে ভ্রুটা চুলকে নেয়। কিছু একটা ভেবেই কোনো প্রকার কথা না বাড়ি সামনে ফিরে নূরকে কোলে তুলে নিয়ে তার রুমের উদ্দেশ্যে যেতে থাকে। ইভানের এমন হুট করে কোলে তুলে নেওয়ায় নূর ভয় পেয়ে যায়। খুব ভালো করেই বুঝতে পারছে সবার সামনে এখন কিছু করতে না পারবে বলেই রুমে নিয়ে যাচ্ছে। সেই সকালে যখন সবাই ঘুরতে যাবার প্ল্যান করছিল তখনই সে বলেছিল যাবে না, ইভানের কাছ থেকে অনুমতি নিতে হবে। রেহানা খান বলেছিলেন তিনি সবটা সামলে নেবেন। কথা মতো হয়েও ছিল, কিন্তু মাঝ থেকে যে চতুর লোকটাকে এভাবে সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে আসবে তা জানতো কে? এখন এই লোকের কাছ থেকে নিজেকে বাঁচানো যাবে কি করে এটাই বুঝতে পারছে না। এখন ছাড়া পাবার আশায় জোরাজোরি করলে দেখা যাবে তাকে সোজা কোল থেকে ফ্লোরে ছুঁড়ে মারবে। বিশ্বাস নেই এই কষায় নামক হার্টলেস লোকটাকে। নিরুপায় হয়ে এখন মিশে আছে কোলে। রুমের মধ্যে এনেই ধপাস করে কোল থেকে বিছানার উপর ফেলে দেয় নূরকে। দরজা আটকে আসতেই ওহার্ত নূর কাচুমাচু করে বলতে থাকে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে যাইনি, দাদুমা বলছিল তাই। আমি বলেছিলাম আপনি না করেছিলেন, কিন্তু সম্পূর্ণ কথা শেষ করার আগে নূরের ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। কোলের উপর মাথা রেখে শীতল কণ্ঠে বলে, হুশ,
আর কিছু শুনতে চাইছি না। আমি ক্লান্ত, একটু রেস্ট নিতে চাই। তোমার কোলে মাথা রেখে আলতো হাতে চুলগুলো টেনে দাও। ইভানের শীতল কণ্ঠে নূর সাইজা নিয়ে চুলে হাত বোলাতে থাকে। পরম আবেশে ইভান চোখ বন্ধ করে নেয়। পুরো খানবাড়িতে লাইটিংয়ের আলোয় ঝলমল হয়ে আছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মানুষ, তার মাঝে অধিকাংশ মানুষকে চিনে না নূর। ছোট ছোট চোখ করে শুধু চারিপাশে দেখেই যাচ্ছে। চোখ দুটি যে এত মানুষের মাঝে একজন মানুষকে খুঁজে চলছে। পুরো ড্রয়িং রুম খুঁজে, বাগানের আশেপাশে খুঁজেও যখন কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পায়নি, তখনই পা বাড়ায় ছাদে যাবার জন্য। ছাদে যেতেই কেউ একজন জোরে ধাক্কা মারে নূরকে। বিশাল বড় খানবাড়িটা আজ বিভিন্ন রঙের ছোট ছোট লাইটিং এর আলোয় ঝলমল করছে। বাগানের একপাশে ছোট ছোট কিছু টেবিল পাতানো রয়েছে। চারিপাশে অনেক মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টার ঘরে। খানবাড়িতে আজ বড় করে অনুষ্ঠান হচ্ছে। বাড়ির দুই ছেলের একসঙ্গে বিয়ে। বিয়ে বলতে যার যার বউকে পুনরায় বিয়ে করবে, সেই সুবাদে আজকে এত বড় অনুষ্ঠান বাড়িতে। এই অনুষ্ঠানে বাড়ি সবার মতামত থাকলেও ইভান এটার বিরুদ্ধে স্টিল এখনো। তার ভাষ্য মতে, বিয়ে একবার করেছে, তাহলে দ্বিতীয়বার কেন? সে তো তার বউকে ছাড়েনি, তাহলে বিয়ে কেন করতে হবে আবার? আর করতে হলে এত ঢাকঢোল পিটিয়ে করার কি আছে? এটা নিয়ে ইভানের হাজারো প্রশ্ন, কিন্তু কে শুনে কার কথা? ইভানের হাজারো প্রশ্ন আজ রাগকেও কেউ পাত্তা দিবে না। শেষ সময় তার বউকে বুঝাতে চেয়ে নরম কণ্ঠে বলে, বউ, এভাবে কেন আবার বিয়ে করতে হবে? এভাবে মানে কি? বিয়ে তো করেছি তোমাকে সেই কবে, তাহলে এখন আবার কেন করতে হবে? ইভানের এমন কথায় নূর কিছুটা রাগ নিয়ে বলে, সবার ইচ্ছে তাই। তখন তো কোনোভাবে নামমাত্র বিয়ে করেছেন আপনি। বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছিলেন। না ছিল কেউ উপস্থিত বিয়েতে, কোনো রকম ঘরোয়াভাবে হয়েছে। তাই আপনি তো বিয়ের প্রথম রাতেই বলেছিলেন আমাকে মানেন না, আমি যেন দূরে থাকি আরো। হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি সব। যা খুশি করো তোমরা। কথাটা বলেই রাগ দেখিয়ে বের হয়ে যায় ইভান। ভোরবেলা থেকে সে সবার কাজকর্ম দেখে আসছে। হুট করে এত আয়োজন কি করে হলো, আর তাকেই বা কেন কিছু জানানো হয়নি, এটা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সব ঠিক আছে, শুধু তার বউকে এত মানুষের সামনে নিতে চায় না, তার জন্যেই এত লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছে। সময়টা এখন রাত 8টার ঘরে। নূর রুমে বসে আছে। পরনে তার সাদা রঙের লেহেঙ্গা, হালকা সাজে সেজে আছে। উজ্জ্বল সুন্দর এই মানবীকে হালকা সাজে অসাধারণ লাগছে। যে কেউই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হবে। নিজেকে আয়নায় দেখে নেয় নূর। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ফটাফট দুইটা ছবি তুলে নেয়। অন্য কেউ ছবি তোলার আগে নিজের ছবি নিজে তুলে রাখা ভালো। ভবিষ্যতে ছেলে পুলের নাতিপুতিদের মুখ বড় করে বলতে পারবে, দেখ, তোদেরকে আমার এই ছবি দেখানোর জন্য একাই আগে তুলে নিয়েছিলাম। অন্য কেউ তো কাউকে তো বিশ্বাস নেই। দেখা গেল ছবি কার আছে এটাও জানতে পারবে না, সংরক্ষণ করা তো দূর। করছো সিনথিয়া? ইভান কি এখনো আসেনি? কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করে শশী। পরনে গাঢ় লাল রঙের লেহেঙ্গার সাথে ভারী সাজে সজ্জিত। তোমাকে অনেক মিষ্টি লাগছে সিনথিয়া। এই রংটা বেশ মানিয়েছে। ইভানের পছন্দ কিন্তু বেশ ভালো। সে তো দেখছি খুব ভালো করেই জানে তার মিষ্টি বউকে কোন ড্রেসটাই বেশ মানায়। ইভানের যে আজকে কি হবে, এত সুন্দর বউ সামনে দেখে আমি যে এটাই ভেবে কুল পাচ্ছি না। শশীর এমন লজ্জা মাখা কথা শুনে নূর মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, তোমাকেও বেশ সুন্দর দেখাচ্ছে আপু। আয়ান ভাইয়া তোমায় দেখলে নিশ্চিত বুকে হাত রেখে বলবে, আমার সামনে এ কোন হুড়পড়ি দাঁড়িয়ে আছে? নূরের কথায় শশী মুচকি হাসি দেয়। আলতো হাতে নূরের খুলে রাখা চুলগুলোতে হাত বুলিয়ে বলে, এখন একটু বিশ্রাম নাও, কিছুক্ষণ পর অনেক ধকল যাবে তোমার উপর দিয়ে। শশীর কথায় নূর মাথা নাড়ি সম্মতি দেয়। নূরের সম্মতি পেতেই শশী চলে যায়। শশী যেতেই নূর ইভানের ফোনে কল লাগালো কোথায় আছে জানার জন্যে, কিন্তু ওই পাশ থেকে ফোনের কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় কল মিলালো ফোনে। এবারও কল মিলাতে ব্যর্থ হলে ফোনটা রেখে দেয় একপাশে। রুমের বাইরে বের হবার জন্য পা বাড়ায়। উদ্দেশ্য একটাই, ইভানকে খুঁজে বের করা। এই তেরা ছেলে, সেই যে সকালে রাগ দেখে বের হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আর কিছুক্ষণ পরেই তো তাদের সবাইকে নিচে থাকতে হবে, অথচ ইভানের কোনো খবর নেই। কখন আসবে, কখন প্রস্তুত হবে, এসব নিয়ে চিন্তা করতে করতে নূরের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এখন রুমের বাইরে তাকে দেখলে সবাই কি ভাববে, এটা নিয়েও চিন্তা। এই কসাই সাহেব পেয়েছেটা কি? আজকে যে তার বিয়ে মনে আছে তো, নাকি ভুলে বসে আছে এটাও? এই বজ্জাত লোককে নিয়ে চিন্তা করতে করতে এদিকে আমার জীবন চলে যাচ্ছে, আর এই লোকের কোনো খবর নেই। মহারাজ আজকে আসুক একবার, তারপর আপনার একদিন তো আমার 2 দিন। কথাগুলো বিড়বিড় করে বলে রুম থেকে বের হয় নূর। পুরো খানবাড়িতে লাইটিং এর আলোয় ঝলমল হয়ে আছে।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মানুষ, তার মাঝে অধিকাংশ মানুষকে চিনে না নূরকে। ছোট ছোট চোখ করে শুধু চারিপাশে দেখেই যাচ্ছে। চোখ দুটি যে এত মানুষের মাঝে একজন মানুষকে খুঁজে চলছে। এদিকে নূরকে দেখে সবাই আর চোখে তাকাচ্ছে, হয়তো বোঝার চেষ্টা করছে এই মেয়েকে। কিন্তু সবার এমন তাকানোকে নূর পাত্তা দিল না। সে তো আছে তার কসাই সাহেবের খোঁজে। পুরো ড্রয়িং রুম খুঁজে, বাগানের আশেপাশে খুঁজেও যখন কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পায়নি, তখনই পা বাড়ায় ছাদে যাবার জন্য। ভয়ে ভয়ে ছাদে যেতেই কেউ একজন জোরে ধাক্কা মারে নূরকে। হঠাৎ করে ধাক্কাতে নূর তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে ছাদের মেঝেতে। মাথা তুলে সামনে তাকাতে দেখতে পেল রাগান্বিত জুইকে। কোনোভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপু তুমি এইখানে? কেন আশা করনি আমাকে? তোকে তোর ভালোর জন্য বলেছিলাম ইভানের জীবন থেকে দূরে চলে যা, কিন্তু তুই কথা শুনিসনি। এখন যদি তুই আমার কথা শুনতি, ইভানের কাছ থেকে দূরে চলে যেতি, তাহলে কতটা ভালো হতো। তোর জায়গায় আজ আমি বসে যে থাকতাম, তুই হতে দিসনি। এটা সেই ছোট্ট বয়স থেকে ইভানকে পাগলের মতো ভালোবেসেছি। ইভানের বউ হবো বলে স্বপ্ন বনে এসেছে, কিন্তু মাস থেকে তোর জন্য সব কিছু শেষ হয়ে গেছে। কান্না ভেজা কণ্ঠে কথাগুলো বলে থামে জুই। একটা জোরে শ্বাস টেনে পুনরায় বলা শুরু করে, আচ্ছা তোকে বলি শোন, তুই তো আমার ছোট বোনের মতো, চলে যা না এখান থেকে তুই। আমি তোর জায়গায় ইভানের জন্য বউ সাজবো। আপু আমি ওনার বউ হয়ে আছি অনেক আগে থেকেই, আপনি এটা জানেন? কি হচ্ছে এখানে? এই সময় এখানে কি করছো তুমি? সিঁড়িঘরের দরজার সামনে থেকে গম্ভীর স্বরে কথাটা বলে ইভান। পিছন থেকে ইভানের কণ্ঠ ভেসে আসতেই ঘুরে তাকায় জুই। নূর অভিমানী স্বরে বলে, আপনাকে খুঁজতে এসেছিলাম আমি। কোথায় ছিলেন সারাদিন? প্রত্যুত্তরে কিছু বলল না ইভান। তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে একবার পর্যবেক্ষণ করে নিল। কোনো প্রকার কথা না বলে নূরের হাত ধরে টেনে নিচে নেমে যায় ইভান। পিছনে আহত দৃষ্টিতে জুই তাকিয়ে থাকে দুজনার দিকে। ঘড়ির কাঁটা রাত 10টার উপরে এখন। ড্রয়িং রুমে বসে আছে সবাই। আয়ানের পাশে শশী এবং ইভানের পাশে নূর। তাদের সামনে রয়েছে একজন হুজুর। যথারীতি যেহেতু তাদের আগেই বিয়ে হয়েছিল, সেই কারণে এখানে আপাতত কোনো উকিল আনা হয়নি। আগেই তাদের কাবিননামা সব করে রাখা ছিল। এখন সবাইকে জানিয়ে বড় করে অনুষ্ঠান করার জন্য একজন হুজুর ডেকে আনা হয়েছে। যেহেতু ইচ্ছে পোষণ করেছে, পুনরায় আবারও কবুল বলে বন্ধনে আবদ্ধ হবে। হুজুর সাহেব এবার সবার দিকে তাকিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথম আয়ান আর শশীর বিয়ের কার্যক্রম শুরু করেন। কবুল বলার জন্য বলতেই দুইজনে কোনো প্রকার সময় নষ্ট না করে কবুল বলে দেয়। দুইজনের এমন তাড়াতাড়ি কবুল বলার জন্যে পাশ থেকে ফারিস গা জ্বালানো ভাবে বলে, হ্যাঁ, কোথায় ভাবছিলাম কবুল বলার সময় একটু আস্তে ধীরে বলবে, কিন্তু তা না করে ফটফট বলে দিল। কেমন বউ পাগল তুমি আয়ান ব্রো, একটু সময় নিয়ে তা বলতে পারতে। ফারিসের কথায় আয়ান দাঁত কেলিয়ে বলে, তুই কি বুঝবি এসব? যত তাড়াতাড়ি কবুল বলা শেষ হবে, তত তাড়াতাড়ি এক ধাপ করে কাজ কমে আসবে। তাদের কথার মাঝে আবার ইভান আর নূরের কবুল বলার সময় হয়ে আসে। ইভানকে কবুল বলতে বলা হলে এক পলক নূরের দিকে তাকিয়ে পরপর 3বার কবুল বলে দেয়। এবার নূরকে কবুল বলতে বলা হলে সে চুপ করে থাকে। নূরকে চুপ করে থাকতে দেখে ইভান সবার সামনে নূরের এক হাত চেপে মুঠোয় নিয়ে নেয়। কাজী সাহেব আবারও বলেন কবুল বলার জন্যে। নূর আগের বারের মতো চুপ থাকায় ইভান এবার বিরক্তি নিয়ে নড়ে চড়ে বসে। তার বউ তো নিজেই এত সময় লাফিয়েছিল এই বিয়ে নিয়ে, যেই এখন কবুল বলার সময় হলো নিশ্চুপ হয়ে আছে। মনে হচ্ছে তাকে ধরে বেঁধে এনে জোর করে বিয়ে করছে। তাছাড়া এমনটা নয় যে এই প্রথম বিয়ে করছে তাই এত চুপ, আগেও তো বিয়ে হয়েছিল তাদের। তাহলে এখন কেন এমন স্ট্যাচুর মতো চুপ করে বসে আছে, এটা ইভানের মাথায় আসছে না। যেইখানে সে নিজেই তার বউয়ের এক হাত মুষ্টি করে রেখেছে পাশে থাকবে বলে। নূরের চুপ করে থাকা এবার ইভান বিরক্তি নিয়ে বলে, চুপ করে আছো কেন? তাড়াতাড়ি কবুল বলো, সময় চলে যাচ্ছে তো। রাত হয়েছে অনেক, রুমে যেতে হবে। সবার সামনে এমন কথা শুনে নিচু স্বরে কবুল বলে দেয় নূর। কবুল বলা শেষ হতে ইভান উঠে দাঁড়ায়, সবার দিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে একবার কাজী সাহেবকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলে, বিয়ের সব কাজ শেষ? কাজী সাহেব বলে, জি বাবা। তাহলে এবার আসতে পারেন আপনারা। ইভান সবার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলে কথাটি। সবাই চলে যেতে ইভান এবার পরিবারের সবাইকে বলে, তোমাদের কোনো নিয়ম কানুন থাকলে সকালে করো, এখন আমি আমার বউ নিয়ে গেলাম। নির্লজ্জ ভাই আমার, তোর বউকে কি কেউ নিয়ে যাচ্ছে? কিছুদিন আগেও তো তুই আমাদের বউ পাগল বলতি, এখন নিজেই তো বউ ছাড়া কিছুই বুঝিস না। আমাকে নির্লজ্জ বলার আগে তুমি তোমার দিকে তাকাও। আমি নির্লজ্জ হলে তুমি নির্লজ্জের ভাই। চুপ করো বেয়াদব ছেলে। এখন আমরা গুরুজনেরা আছি না, চোখে পড়ে না?
আরিফ সাহেবের কথায় পাত্তা দিল না ইভান। কথা বললেই কথা বাড়বে, এখানে সময় নষ্ট না করে উপরে বউয়ের সাথে গল্প করা উত্তম। সবার দিকে এক পলক তাকিয়ে নূরকে নিয়ে উপরে নিজের রুমের দিকে চলে যায় ইভান। আয়ান এবার শশীর হাত টেনে বলে উপরে রুমে যাবার জন্যে। শশী সবার অনুমতি পেয়ে ধীর পায়ে চলে যায় এখান থেকে। শশী চলে যেতেই আয়ান বলে, যা নিয়ম পালন করার সব কালকে করো। ইভান ছোট ভাই হয়ে আমার আগে বাসর ঘরে ঢুকে যাচ্ছে, আমি বড় হয়ে এটা মানতে পারছি না। কথাটা বলে থামে আয়ান, কিছু একটা ভেবে পুনরায় বলে, রাত হয়েছে অনেক, সারাদিন অনেক ধকল গেছে সবার উপরে, এবার সবাই ঘুমাও, আমরাও ঘুমাবো। আয়ানের তেল মাখানো কথাগুলো ফারিসের ভালো লাগেনি। কানের কাছে ফিসফিস করে বলে, ঘুমাবে না কি করবে তা খুব ভালো করে জানি ভাই। অযথা পাম দিও না এখানে, নিজের রুমে চলে যাও, ভাবি অপেক্ষা করছে। ফারিসের গা জ্বালানো কথায় আয়ান চোখ রাঙিয়ে তাকাতেই ফারিস দাঁত কেলিয়ে পুনরায় বলে, এভাবে চোখ রাঙিও না ব্রো, ভয় লাগে অনেক। হার্ট অ্যাটাক করে ফেললে আমার শোকেকে দেখবে কে? দেরি হয়ে যাচ্ছে, তোমার ঘুমাতে যাও, স্পেশাল ঘুম। ভালোবাসি বউ। পিছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলে আয়ান। আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা কানে ভেসে আসতে সামনে ঘুরিয়ে নেয় শশীকে, শক্ত করে জড়িয়ে ধরে শীতল কণ্ঠে বলে, বউ, তাহলে বাকি কাজটা শেষ করে নেই। কোন কাজ বাকি? আমার সাথে বিছানায় চলো, দেখিয়ে দিচ্ছি বাকি কাজ। আয়ানের কথার মানে বুঝতে পেরে লজ্জায় নুয়ে যায় শশী। লজ্জা মাখা মুখ দেখে আয়ান টুপ করে একটা চুমু খায় কপালে, কোলে তুলে নিয়ে এগিয়ে যায় বাকি কাজ করতে। ওদের বাকি কাজ করতে দাও সবাই, এবার চলো একটু ইভান নূরের ঘরে উকি দিয়ে আসি। রাতের আধারের ভিড়ে দুইজন মানব মানবী একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুমের হালকা ডিম লাইটের আলোয় শান্ত হয়ে আছে চারিপাশ। শক্ত করে নূরকে নিজের বুকের সাথে চেপে নেয় ইভান। এদিকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে নূর, তবে তার চেষ্টা বৃথা করে দেয় ইভান। কপালে শব্দ করে একটা চুমু খায় পরপর দুই গালে। এতে করে নূর নড়ে চড়ে উঠে পুনরায় চোখ বন্ধ করে নেয়। নূরকে পুনরায় চোখ বন্ধ করতে দেখে ইভান কানের কাছে শীতল কণ্ঠে বলে, বউজান, ভালোবাসি। ভালোবাসি কসাই সাহেব। নূরের এহেন কাজে ইভানের রাগ হয়, কেন বুঝতে পারছে না ইভান কি চাচ্ছে। এখন এত ঘুম কিসের? তার চোখের সামনে তৃষ্ণার্ত একজন প্রেমিক পুরুষ রূপে জামাইকে নিরামিষ মুখ করে রেখে কোনো প্রকার কথা না বলে বিছানা ছেড়ে বারান্দায় চলে যায় ইভান। আজ তার অভিমান হয়েছে অনেক। সবসময়ের মতো রাগী গম্ভীর ধরনের বুঝদার থাকা ব্যক্তিটা আজ বাচ্চাদের মতো গাল ফুলিয়েছে, বিড়বিড় করে বলে, ছে ইভান, শেষে কিনা তুই নিজেও এখন বউ ছাড়া কিছু বুঝতে পারছিস না। বউয়ের একটু অবহেলায় তুই এখন বাচ্চাদের মতো রাগ করে এখানে দাঁড়িয়ে আছিস। কতটা অধপতন হয়েছে তোর বউয়ের জন্য। জোরে একটা নিঃশ্বাস টেনে নেয় ইভান, পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে। এবার ঘুম জড়ানো কণ্ঠে বলে, এত রাগ কিসের ডক্টর সাহেব? ভালোবাসি তো অনেক। ঘুমাতে যাও। এখানে এসেছো কেন? আপনার জন্য, আপনিও আসেন ঘুমাবো। আজকে রাতের জন্য ঘুম হারাম আমার। তাহলে আমারও। চলুন আজকে এই পূর্ণিমা রাতে গায়ে চাঁদের আলো মেখে গল্প করি। নূরের কথা ইভান নরম কণ্ঠে বলে, তুমি কি জানো বউ, আমার বুকের ভিতরটা মরুময় হয়ে আছে। তৃষ্ণার্ত হৃদয়ে একটু পানি চাই, বৃষ্টি হয়ে ধরা দিবে আমার কাছে। খুব গভীরভাবে তোমাকে চাই। ইভানের চোখের দিকে তাকায় নূর, চোখের শান্ত দৃষ্টি বুঝে নেয়। লজ্জা মাখানো মুখ ইভানের বুকের মাঝে আড়াল করে। ইভানের ঠোঁটের কোণে এক চিমটি হাসি ফুটে ওঠে পূর্ণতার। কোলে তুলে নেয় নূরকে, সামনে এগিয়ে যায় সে ভালোবাসা আদান প্রদান করার জন্যে, তার তপ্ত বুকটাকে শীতল করার জন্যে। প্রমাণস্বরূপ আজ দূরে থাকা চাঁদ তারা। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, বেঁচে থাকুক তারা সবাই।